হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আম, আমরা গত ক্লাসে দেখেছিলাম ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। তার আগে হচ্ছে আমরা কিভাবে ইউটিউবে আমরা কিভাবে কি করতে পারি, কিভাবে আপলোড করতে পারি, এই সব কিছু ডিটেইলে দেখেছি। এরপর আমরা চ্যানেল ম্যানেজমেন্টটা দেখেছি। সেখানে আমরা হচ্ছে ইউটিউব স্টুডিওর ভিতরে বেশ কিছু কাজ দেখেছি, যে কিভাবে হচ্ছে আমরা ইউটিউব স্টুডিওর ভেতরে কোন অপশনটার কাজ কি, এবং আমরা হচ্ছে অ্যানালিটিক্স থেকে কিভাবে কি করতে পারবো, প্লাস আমরা চ্যানেল গিফট কীভাবে কি কাস্টমাইজ করতে পারবো, এই সব কিছু আমরা একেবারে ডিটেইলে দেখেছিলাম। তো এরপরে আমাদের আরেকটা কাজ থেকে যায়, সেটা হচ্ছে আমাদের ইউটিউব অ্যানালিটিক্সের মাধ্যমে আমাদের চ্যানেল যে গ্রো করা, এই টোটাল এই সেগমেন্টটা হচ্ছে আমাদের আলাদা থেকে গিয়েছিল। তো সেই সেগমেন্টটা আজকে আমরা দেখব। অর্থাৎ আমাদের ইউটিউবের যে অ্যানালিটিক্সটা থাকে, অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখি, আমরা আমাদের ইউটিউবের যে অ্যানালিটিক্সটা দেখেছিলাম, সেই অ্যানালিটিক্সটা কিছুটা এরকম ছিল। অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডটা এরকম ছিল এবং ড্যাশবোর্ডের পরে আমাদের বাকি এই দুইটা অপশন নিচেই আমাদের অ্যানালিটিক্সটা ছিল। তো এই অ্যানালিটিক্সের কাজ আমরা দেখেছিলাম যে অ্যানালিটিক্সে কোথা থেকে কী করতে হয়, কোথা থেকে আমরা বের করতে পারি যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট কেমন আছে, অডিয়েন্স কোথা থেকে কেমন আসছে। প্লাস আমরা অন্যান্য হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের কাজ দেখেছিলাম স্টুডিওর ভেতরে। কিন্তু আজকে আমরা দেখব যে এই অ্যানালিটিক্সের ভেতরে এই জায়গায় যা আছে, অর্থাৎ ইউটিউব এই জায়গায় আপনার জন্য যা দিয়েছে, এই জিনিসগুলো দিয়ে আপনি কিভাবে আপনার চ্যানেল গ্রো করার জন্য এই জিনিসগুলোকেই কাজে লাগাতে পারেন। অর্থাৎ ইউটিউব কিন্তু আপনি একবার যদি চিন্তা করেন যে এই অ্যানালিটিক্সগুলো কেন দেয়, অ্যানালিটিক্সগুলো কিন্তু এজন্যই দেয় যে আপনি আপনার চ্যানেলের পারফরমেন্স দেখবেন এবং দেখে সেটা অ্যানালাইসিস করবেন যে আপনার চ্যানেলের পারফরমেন্স কেমন, কোন ভিডিও কেমন পারফর্ম করছে, এবং সেগুলো দেখে আপনি যাতে বেটার ডিসিশন নিতে পারেন যে আপনি এখন আপনার কী করণীয় বা আপনি কীভাবে চ্যানেলগুলো আরও গ্রো করবেন। ওকে, তো আজকে আমরা সেটাই দেখব। একটু সবাই মনোযোগ দিব এবং এটা আমরা একটু ইন ডিটেইলে দেখব যে কীভাবে কী করতে হয়, আমরা আমাদের চ্যানেল কিভাবে গ্রো করাতে পারি, আমরা আমাদের এই যে ইউটিউব অ্যানালিটিক্স এটা পারফেক্টলি কিভাবে অ্যানালাইসিস করতে পারি। অর্থাৎ এই ইউটিউব আমাদের যে অ্যানালিটিক্সটা প্রদান করে, আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি, এই ভিডিওগুলোর উপরে ইউটিউব কিন্তু একটা নির্দিষ্ট ডেটা আমাদেরকে প্রদান করে। ওকে, যে এই ভিডিওটা এরকম পারফর্ম করছে, এই ভিডিওটার ভিউয়ার এই জায়গা থেকে এসেছে, এই ভিডিওটা হচ্ছে ভিউয়ার এত বছর বয়সী ভিউয়াররা এই ভিডিওটা বেশি দেখেছে, এরকম কিন্তু আমাদের একটা অ্যানালাইসিস ইউটিউব একটা ভিডিওর সবগুলো ভিডিওর উপরেই দেয়। লাস্ট 24 ঘন্টায় ভিডিওটা কেমন পারফর্ম করছে, লাস্ট 48 ঘন্টায় কেমন পারফর্ম করছে, এই সব কিছুই কিন্তু আপনাকে দেয়। তো এই সব কিছুর উপরে বেস করে আপনি কিভাবে আপনার একটা ভিডিওকে র্যাঙ্ক করাতে পারেন, আপনি কিভাবে একটা স্টেপ নিতে পারেন যে এখন আমার কী রকম ভিডিও বানানো উচিত, এগুলোও কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এখন আপনার কী রকম ভিডিও বানানো উচিত, আপনার চ্যানেলের সাথে কোন টাইপের ভিডিও ভালো যায়। এই সব কিছুই আপনাকে এই অ্যানালিটিক্সই বলে দিবে, যদি আপনি অ্যানালিটিক্সটা পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারেন। ওকে, তো চলেন আমরা এবার ডিরেক্টলি দেখা শুরু করি যে আমরা কিভাবে এই ইউটিউব অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। তো সর্বপ্রথম আমরা এখানে এই যে গত ক্লাসে ওভারভিউ দেখেছিলাম, ওভারভিউয়ের ভিতরে দেখেছিলাম বেশ কিছু জিনিস, যে ওভারভিউয়ের ভিতরে কী কী জিনিস রয়েছে সেগুলো আমরা পারফেক্টলি সব কিছু ইন ডিটেইলেই দেখেছিলাম যে কোন জিনিসটার কাজ কী, কোনটা দিয়ে কী করতে হয়। তো আমরা আজকে আর সেগুলোর ভেতরে যাব না, আমরা হচ্ছে আজকে ডিরেক্টলি এইগুলো দিয়ে কীভাবে কি আমরা চ্যানেল গ্রোয়িংয়ের জন্য কাজে লাগাতে পারি সেটা ডিরেক্টলি দেখব। আমি কিন্তু উপরে অলরেডি একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি। নোটিফিকেশনটাই বলছে যে লুকিং গুড, ইউর চ্যানেল ভিউজ আর আপ 268% ডিউ টু মোর ইন্টারেস্ট ইন সেভারাল অফ ইউর ভিডিওস। তো এখানে ইউটিউব আমরা গত ক্লাসের পরে এই ক্লাসে হচ্ছে দেখছি যে হচ্ছে আমরা আমাদের চ্যানেলে একটু ভালোভাবে কাজ করেছি, যার দরুন হচ্ছে আমার চ্যানেলের গ্রোথ রেটটা 50% না 60% না, ডিরেক্ট 268% বেড়ে গিয়েছে। যে কারণে হচ্ছে আমাকে হচ্ছে ইউটিউব এটা নোটিফিকেশন দিয়েছে। ইউটিউব এখন থেকে আপনাকে এরকম, যদি আপনার কোনো ভিডিও গ্রো করে, আপনি যদি কোনো কিছু ভালো করেন, সেটা আপনার উপরে নোটিফিকেশন দিয়ে দেয় ইউটিউবের নতুন
আমরা কি কি কাজ করলাম বা কেন করলাম সেগুলো আজকে আমরা দেখব, বা কেন এই 268% হচ্ছে আমি গ্রো করেছি সেটাও দেখব, যে কেন আমার ভিউ 268% বেশি হচ্ছে। তো আমরা যদি একটু নিচে আসি, আমরা হচ্ছে এখানে তো দেখলাম যে আমাদের ভিউজ হচ্ছে লাস্ট 28 দিনে 4 মিলিয়নের মতো আছে, ওয়াচ টাইম এত আছে, এবং সাবস্ক্রাইবার এবং রেভিনিউ এটা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং রিয়েল টাইমও দেখতে পাচ্ছি যে লাস্ট 48 ঘন্টায় আমার ভিউ কেমন থাকছে। ওকে, তো আমরা যদি একটু নিচে আসি, একটু নিচে আসলে আমরা দেখতে পারবো যে আমার এই টপ ভিডিওস ইন দিস পিরিয়ড। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 3টা দাগ রয়েছে, এবং এই 3টা দাগের প্রথমটা হচ্ছে সাদা, এরপরেটা সবুজ, এরপরেটা হচ্ছে ডিপ সবুজ। তো মানে 3টাই সাদা থাকে। তো আমার বর্তমানে সবুজটা কিন্তু একেবারে এই শেষেরটাই আছে, মানে হচ্ছে একেবারে টপ লেভেলে আছে। এখানে হচ্ছে ভিউজ ফ্রম রিকমেন্ডেশন এত, যেটা হচ্ছে মোর দ্যান ইউজুয়াল, অর্থাৎ নর্মালের থেকে অনেক বেশি ভিউ, এবং সেজন্য এটা তীর চিহ্নটা হচ্ছে উপরের দিকে দিয়ে দিয়েছে, এবং এটা হচ্ছে অনেক বেশি পারফর্ম করছে, যে কারণে হচ্ছে এই দাগটা একেবারে টপ লেভেলে গিয়ে, এই যে গোল চিহ্নটা টপ লেভেলে গিয়ে হচ্ছে থেমে গিয়েছে, মানে এর উপরে আর হচ্ছে যেতে পারছে না, সেজন্য হচ্ছে একেবারে মাথায় গিয়ে থেমে গিয়েছে, এবং এটা মোর দ্যান ইউজুয়াল, এটা খুবই ভালো। এবং উপরে লেখা আছে যে হোয়াই ভিউজ আর হায়ার দ্যান ইউজুয়াল, কেন ভিউজ হায়ার দ্যান ইউজুয়াল, এটা হচ্ছে আমরা যদি একটু পড়ে দেখি, তাহলে এখানে দেখেন ইউটিউব আপনাকে কিন্তু বলে দিয়েছে যে মোর পিপল শোড ইন্টারেস্ট ইন ইউর ভিডিওস, ইট কুড মিন ভিউয়ার্স ওয়াচড লঙ্গার অর সিলেক্টেড ইউর ভিডিওস মোর অফেন হোয়েন দে অ্যাপিয়ার ইন রিকমেন্ডেশনস। তার মানে হচ্ছে মানুষ আপনার ভিডিওতে খুব ইন্টারেস্ট হচ্ছে দেখার জন্য আপনার ভিডিওগুলো হচ্ছে অনেক বেশি লম্বা সময় ধরে দেখছে, যে কারণে ইউটিউব আপনাকে মিন করছে যে এটার মানে হচ্ছে আপনার ভিডিওগুলো মানে রিসেন্টলি ভালো হচ্ছে, যে কারণে হচ্ছে আপনার ভিউয়াররা লঙ্গার টাইম ধরে দেখছে, এবং সিলেক্ট ইউর ভিডিওস মোর অফেন হোয়েন দে আর অ্যাপিয়ার্ড ইন রিকমেন্ডেশন, অর্থাৎ যখনই এটা রিকমেন্ডেশনে যাচ্ছে তখনই ভিউয়াররা এগুলোকে দেখার জন্য সিলেক্ট করছে, চাপ দিচ্ছে। ওকে, তো এর মাধ্যমে কিন্তু আপনি দুইটা জিনিস বুঝতে পারছেন। কোন দুইটা জিনিস? যে প্রথমত হচ্ছে যে আপনার ভিডিওগুলো কিন্তু ভালো হচ্ছে, এই ভালোটা আপনাকে বজায় রাখতে হবে। এটা কিন্তু ইউটিউব আপনাকে বলে দেবে, এই নোটিফিকেশনটা চেঞ্জ হয় যখন হচ্ছে লোয়ার দেন ইউজুয়াল থাকবে, তখনও লেখা থাকবে, এবং তখনও এটার কারণ এখানে লেখা থাকবে। এই দাগটাও আপনারা খেয়াল করবেন যে দাগটা কোন দিকে কখন যাচ্ছে। এবং প্রথম জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আমাদের কোয়ালিটি ভালো হচ্ছে, এবং কোয়ালিটি আরও ডেভেলপ করতে হবে। এবং আরও একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এই যে অ্যাপিয়ার্ড ইন রিকমেন্ডেশনস, মানে হচ্ছে আমার ভিডিও কিন্তু রিকমেন্ডেশনে যাওয়ার পরেই মানুষ কিন্তু চাপ দিচ্ছে, এবং তারপরেই আমাকে ইউটিউব এই রেজাল্টটা জানিয়েছে। তার মানে আমার ভিডিও কিন্তু রিকমেন্ডেশনে যাচ্ছে, অর্থাৎ আমার ভিডিও সাজেশনে যাচ্ছে। তো সাজেশনে যাওয়ার পরে আমি কি করলে সাজেশনে যাওয়ার পরে মানুষ ওই অবস্থাতে ভিডিও বেশি ক্লিক করবে, অর্থাৎ সাজেশনে যাওয়ার পরে সবথেকে বেশি যেটা দেখা যায়, সাজেশনে যাওয়ার পরে হচ্ছে থাম্বনেলটা ছোট আকারে থাকে এবং সাইডে লেখা থাকে। ওকে, পিসিতেও হচ্ছে থাম্বনেলটা ছোট থাকে, সাইডে লেখা থাকে, এবং ফোনে থাম্বনেলটা বড়ই থাকে। তো আমার যখন ভিডিও সাজেশনে যাচ্ছে তখন আমাকে বুঝতে হবে যে চ্যানেলটা র্যাঙ্ক করছে, গ্রো করছে, এখন আমাকে আরও কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে। তো এখান থেকে আমরা কোন দুইটা জিনিস বুঝলাম, যে আমার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে, যে কারণে মানুষ লঙ্গার টাইম ধরে দেখছে, এবং আমার ভিডিও সাজেশনে যাচ্ছে। এই দুইটা জিনিসই কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। এরপর যদি আমরা আরেকটু নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইওর টপ ভিডিওস ইন দিস পিরিয়ড, এখানে হচ্ছে আমাদের টপ ভিডিওগুলো এই পিরিয়ডের, অর্থাৎ এই লাস্ট 28 দিনের টপ ভিডিওগুলো এখানে অ্যাপেয়ার করছে, দেখা যাচ্ছে। তো এই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 55%। এই জায়গায় যে পার্সেন্টগুলো লেখা আছে এগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ এই পার্সেন্টেজগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, এই পার্সেন্টেজগুলো আমাদেরকে হচ্ছে গায়ে লাগাতে হবে আর কি। এই পার্সেন্টেজগুলো এমনিতেই আপনাকে দেখার জন্য দেয়নি, এগুলো দেখে অ্যানালাইসিস করে এগুলোর উপরে যাতে আপনি অ্যাকশন নিতে পারেন, সেজন্য কিন্তু এই পার্সেন্টেজগুলো দেওয়া হয়েছে বা এই ডেটাগুলো আপনাকে শো করা হয়। তো এখানে যেহেতু 55.3% আছে, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন 4 মিনিট আছে। তো আমি যদি ভিডিওটা ওপেন করি, এই ভিডিওটা আছে কয় মিনিটের? 7 মিনিট 41 সেকেন্ড ভিডিওটা আছে,
এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 মিনিট 41 সেকেন্ড আছে এই ভিডিওটা। তো 7 মিনিট 41 সেকেন্ড থেকে আমার 4 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে। অর্থাৎ মানুষ আমার 7 মিনিট কত সেকেন্ড দেখলাম, 7 মিনিট 41 সেকেন্ড, প্রায় 8 মিনিটের ভিডিও থেকে 8 মিনিট না, 7 মিনিট 41 সেকেন্ড, আর এখানে হচ্ছে 4 মিনিট 15 সেকেন্ড, অর্ধেকেরও বেশি, প্রায় 55.3%। অর্থাৎ আমার ভিডিও 55%ই মানুষ দেখছে। অ্যাভারেজে 55%-এর একটা ভিডিও যদি 100% ধরি আমরা, সেখান থেকে 55% অর্থাৎ অর্ধেকের বেশি পর্যন্ত ভিউয়ার দেখে তারপর কাটছে। ওকে, তো আমি এখান থেকে বুঝতে পারছি যে ভিডিওটা মোটামুটি ভালো পারফর্ম করছে, কারণ আমরা ধরি যে অ্যাভারেজে 40%-এর উপরে যখন একটা হচ্ছে ওয়াচ রেশিও যায়, আমার প্রত্যেকটা ভিডিও, এটা হচ্ছে 39%-এ নেমে গিয়েছে। ওকে, তো যখন হচ্ছে 40%-এর উপরে 38%, 40%-এর উপরে ওয়াচ রেশিও যায়, তখন সেটাকে আমরা ভালো ভিডিও হিসেবে ধরি। তো এটা হচ্ছে 55%, অবশ্যই এটা অনেক ভালো, কিন্তু আমরা এটা 60-70 পর্যন্ত রাখার চেষ্টা করব। ওকে, আমাদের কন্টেন্ট অনুযায়ী আমরা আমাদের যাদের কন্টেন্ট হচ্ছে ক্যামেরা কন্টেন্ট থাকে, বা আমরা যারা ইনফোগ্রাফিক কন্টেন্ট মেক করি, এদের কিন্তু অনেক হিউজ সুযোগ রয়েছে যে ভিউয়ারকে শেষ পর্যন্ত ধরে রাখার জন্য। ওকে, তো একটা ভিডিও যখন আপনি মেক করা শুরু করবেন, মেক করা শুরু করার সময় আপনি ইন্ট্রোতে এমন কিছু দিবেন যাতে হচ্ছে সে ভিডিওটার ইন্ট্রো দেখে বাকি অংশ দেখার ইচ্ছা পোষণ করে। ওকে, আচ্ছা, ইন্ট্রোর আগে থেকে যদি আমরা শুরু করি, একটা ভিডিও যখন একটা ভিউয়ারের সামনে যায়, সামনে কি যায়, সামনে হচ্ছে থাম্বনেইল যায় এবং টাইটেল যায়। থাম্বনেইল এবং টাইটেল আপনাকে এমনভাবে দিতে হবে যাতে সে ভিডিওর দেখার জন্য ক্লিক করলে সে কি দেখতে পাচ্ছে, ইন্ট্রো দেখতে পাচ্ছে। ইন্ট্রোতে আপনাকে এমন কিছু করতে হবে যাতে সে ভিডিওর বাকি অংশ দেখার জন্য ইচ্ছা পোষণ করে। ওকে, আমরা অনেকে কী করি, ইন্ট্রোতে হচ্ছে একটা বিশাল চ্যানেলের ইন্ট্রো লাগিয়ে দেয়, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ একটা সুন্দর অ্যানিমেশন দিয়ে হচ্ছে তারপরে শুরু করি যে আজকের ভিডিওতে আমি অমুক, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমি হচ্ছে আজকের ভিডিওতে দেখাতে চলেছি এই জিনিস, তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। এই বলতে বলতে আপনার 30-35 সেকেন্ড চলে যায়, প্লাস আপনার চ্যানেলের একটা সুন্দর অ্যানিমেশন ঘুরে টুরে আসে, এইটা আসতে আপনার হচ্ছে আরও 15 সেকেন্ড চলে যায়। এই যে 45 সেকেন্ড সময় আপনি ব্যয় করছেন, এটা এই যে ইন্ট্রোর টাইমটুকু, অর্থাৎ ভিডিওতে একটা মানুষ ইমপ্রেশন দিয়ে সে যখন ভিডিওটা দেখেই সে ভিডিওটার ভেতরে ক্লিক করছে, তখন সে হচ্ছে ওই ভিডিওটার ভেতরে ক্লিক করে ঢুকেই ইন্ট্রোটা দেখতে পাচ্ছে। তো সে যখন ইন্ট্রোটা দেখছে, ইন্ট্রো দেখার পরে কিন্তু সে হচ্ছে তার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাচ্ছে আপনার ভিডিওর উপরে। ওকে, তো এই ইমপ্রেশনটা খারাপ হতে দেওয়া যাবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে ইন্ট্রোতে এমন কিছু করতে হবে যাতে আপনার বাকি ভিডিও দেখার জন্য সে ইচ্ছা পোষণ করে। আপনাকে ইন্ট্রোতে এমন কিছু একটা করতে হবে যাতে ভিউয়ার আপনার ইন্ট্রোটা স্কিপ করতে না পারে এবং ইন্ট্রোটা দেখে আপনার বাকি ভিডিও দেখতে চায়। তাহলে আপনি এবার ইন্ট্রোতে কি করবেন, ইন্ট্রোতে আপনি হচ্ছে ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টগুলো রাখতে পারেন, বা ইন্ট্রোতে আপনি এমন কিছু বলবেন যার জন্য আপনার ভিডিওর বাকি অংশতে ভিউয়ার যেতে বাধ্য থাকে। ওকে, তো এবার ইন্ট্রো তো চলে গেল। আপনার ইন্ট্রো বলতে হচ্ছে আমি ভিডিওর ফার্স্ট সেগমেন্টটাকে বোঝাচ্ছি, অর্থাৎ ভিডিওর প্রথম 1 মিনিটটাকে বোঝাচ্ছি, এটাকে ইন্ট্রো সেগমেন্ট বলে। ভিডিওর প্রথম 1 মিনিট বা 30 সেকেন্ডের পরে আপনার যে হচ্ছে ভিডিওর নর্মাল সেগমেন্ট থাকে, এই নর্মাল সেগমেন্টে ভিউয়ার এসে আপনার ভিডিওটা কেটে দেয়। যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে আমার ভিডিওর 55% একটা ভিউয়ার দেখেছে এবং 55%-এর পরে ভিউয়ার কেটে দিয়েছে, অর্থাৎ সে ইন্ট্রো দেখেছে, ইন্ট্রো দেখার পরে সে মাঝখান পর্যন্ত এসে সে কেটে দিয়েছে। তার মানে এবার হচ্ছে আমার ল্যাগিংসটা কোথায় ছিল, আমার ল্যাগিংসটা নিশ্চয়ই মাঝখানের একটু আগে থেকে ছিল। তার মানে হচ্ছে ভিউয়ার মাঝখানের একটু আগে থেকে দেখে বোরিং ফিল করে মাঝখান ওই পজিশনটায় এসে ভিডিওটা অধিকাংশ ভিউয়ারই কেটে দিয়েছে। ওকে, তো আমাকে ওই সেগমেন্টটা একটু জোর দিতে হবে এবং নেক্সট যে ভিডিওগুলো বানাবো সেই ভিডিওগুলোতেও আমাকে ওই সেগমেন্টটাতে খেয়াল রাখতে হবে যে ওই সেগমেন্টটাতে আমার দুর্বলতাটা কোথায় ছিল। ওকে, তো আমি যদি এই ভিডিওটার উপরে ক্লিক করি, তাহলে আমি এই ভিডিওটার হচ্ছে আমার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা দেখতে পারবো। এখানে হচ্ছে আমার সাজেস্টেড ভিডিও থেকে 71% ভিউই চলে এসেছে, অর্থাৎ আমার ভিডিওটা সাজেশন থেকে অধিকাংশ ভিউই সাজেশন থেকে এসেছে। ওকে, আমরা যদি একটু নিচে নামি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ভিডিওটার এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটা ইউটিউব রিকমেন্ডেশনে 92% ভিউ এসেছে,
অর্থাৎ প্রায় 982কে ভিউ হচ্ছে আমার ইউটিউব রিকমেন্ডেশন থেকে এসেছে, যার ভেতর থেকে আপ নেক্সট অর্থাৎ ভিডিও দেখার পরে নেক্সট ভিডিও যেটা সাজেস্ট করে সেটা থেকে 5.5 লাখের মতো, এবং ইউটিউব হোম পেজ থেকে 4 লাখের মতো, এবং অন্যান্যগুলো থেকে খুবই সামান্য ভিউ এসেছে। তো এরপরে যদি আমি একটু নিচে নামি, এখান থেকেই বুঝতে পারছি যে ভিডিওটা সাজেশনে কতটুকু যাচ্ছে এবং কতটুকু হোম পেজ থেকে ভিউ আসছে। অর্থাৎ ভিডিওর থাম্বনেল টাইটেল মোটামুটি ভালো ছিল, যে কারণে হচ্ছে আমার ইমপ্রেশন খুব বেশি ছিল, ক্লিক বেশি ছিল। ওকে, তো এবার আসি ইন্ট্রো সেগমেন্টে আসার পরে এখানে দেখেন আপনার ইন্ট্রো এবং কন্টিনিউয়াস সেগমেন্ট, এই দুইটা সেগমেন্ট আলাদা করে ভাগ করা আছে। তো এখানে আপনি দেখেন ইন্ট্রোতে চাপ দিলে আপনার ভিডিওর কতটুকু আপনার ইন্ট্রো আছে এটা ইউটিউব বুঝতে পারে। এখানে ইউটিউব বুঝতে পারছে যে আমার ভিডিওর কোন পর্যন্ত ইন্ট্রো দেওয়া থাকে, এই পর্যন্ত লেখার পরে এই যে ইন্ট্রো দেওয়া আছে এটা ইউটিউব বুঝতে পেরেছে। ওকে, তো এটা ইউটিউব এমনিতেই বুঝতে পারে, এটার মেশিন বুঝতে পারে। আমরা যারা মনে করি যে ইউটিউব ভিডিও দেখে না কি করে, হচ্ছে তাদের জন্য এটা বেশ উদাহরণ যে হচ্ছে ইউটিউব আপনার ভিডিও দেখে, ইভেন বাংলা ভিডিও দেখে ইউটিউব বুঝতে পারছে যে কোনটা ইন্ট্রো। তো এখানে আপনার ইন্ট্রো সেগমেন্টে দেখেন আমার এই সেগমেন্টটাতে যদি আমি দেখি, এখানে আমি সিমোরে চাপ দিই। সিমোরে চাপ দেওয়ার পরে আমি এখান থেকেই দেখি, এখানে হচ্ছে এইখানে দেখেন এই যে ভিডিওটা শুরু হলো, শুরুতে হচ্ছে 96% পর্যন্ত ওয়াচ রেশিও আছে। এরপর আস্তে আস্তে এই ওয়াচ রেশিওটা কমছে 88%, 85%, 9 সেকেন্ডে 85% আছে। ওকে, 9 সেকেন্ড পর্যন্ত খুবই ইন্টারেস্টিং জিনিস ছিল, যেখানে হচ্ছে 85% ভিউয়ার, 85% পর্যন্ত ওয়াচ রেশিও ছিল। 85%এও কিন্তু কিছু ভিউয়ার এই যে ড্রপ করেছে, চলে গিয়েছে। ওকে, ইন্ট্রো দেখেই কেটে দিয়েছে। এরপর হচ্ছে আপনার 81%, এটা হচ্ছে 13 সেকেন্ডে, এরপর হচ্ছে 23 সেকেন্ডে এসে 71%, এবং 27 সেকেন্ডে এসে 72%। ওকে, তো এখান থেকে এসে এই পর্যন্ত ভিউয়ার অর্থাৎ ইন্ট্রো থেকে ভিউ ড্রপ করা শুরু করেছে। ভিউ ড্রপ করে এখানে কন্টিনিউয়াস সেগমেন্টে এসে 72% পর্যন্ত ঠেকেছে। ওকে, তো এখানে যেহেতু 72% পর্যন্ত ঠেকেছে, তার মানে আমাদের ইন্ট্রোতেই হচ্ছে আরেকটু হচ্ছে কাজ করতে হতো, যে কারণে হচ্ছে ইন্ট্রোতেই এত ড্রপ করেছে। ইন্ট্রোর এই লাইনটা এরকম একেবারে খাড়া না থেকে একটু যদি সমান থাকতো এইভাবে, অর্থাৎ এখানে কত পার্সেন্ট ছিল, 96%, এখানে যদি 80% এসে ঠেকতো বা 85 বা 90% এসে ঠেকতো, তাহলে জিনিসটা ওকে ছিল। ওকে, কিন্তু এখানে এসে ডিরেক্ট 70%-এ নেমে গিয়েছে, 30% ড্রপ করেছে। তো এই 30% ড্রপটাকে আমাদেরকে থামাতে হলে এই ইন্ট্রোতে আরেকটু কাজ করতে হবে। তো আমরা এই ভিডিওটাতে কি মেক করেছিলাম সেটা যদি একটু দেখে আসি। হ্যালো বন্ধুরা, জানলে অবাক। এখানে আমাদের হচ্ছে ইন্ট্রোতে বেশ কিছু সুন্দর ভিডিও ফুটেজ ছিল। তো এখানে আমাদের ভিউয়াররা এই সেগমেন্টটাতে ইন্টারেস্টিং জিনিস ছিল না, যে কারণে এই সেগমেন্টটাতে এসে ভিডিওটা একটু কেটে দিয়েছে। এই সেগমেন্টটাতে এসে আরও একটু ইন্টারেস্ট কম পেয়েছে, যে কারণে এখান থেকে ভিউটা ড্রপ করা শুরু করেছে। ওকে, তো এখান থেকে ভিউটা ড্রপ করা শুরু করেছে। তো এই সেগমেন্টটা আমরা ওই ভিডিওতে গিয়ে দেখতে পারি, আমাদের যে ভিডিওটা আমরা অ্যানালাইসিস করছি ওই ভিডিওটাতে গিয়ে দেখতে পারি যে আমাদের এই সেগমেন্টটাতে আমাদের ভিউয়ার কেন ড্রপ করছে, ওই সেগমেন্টটাতে কী ফুটেজ ছিল, ফুটেজে কোনো ল্যাগিংস ছিল কি না, আমার কথাবার্তায় কোনো ল্যাগিংস ছিল কি না, সেটা কিন্তু আমি এই সেগমেন্টটা দেখে বুঝতে পারবো। ওকে, এটা কিন্তু আমি নোট করব, খাতায় নোট করব যে আমার এই ভিডিওটাতে এই সেগমেন্টের সমস্যা ছিল, আমি এইটা চেঞ্জ করতে হবে এরপরে এই সমস্ত ভিডিওতে। ইন্ট্রোতে আমার ঝামেলা ছিল, ইন্ট্রোতে আমার ভিউ ড্রপ করে, এই কারণে আমার ইন্ট্রোতে ভালো করে কাজ করতে হবে। এরপর আপনি এই সেগমেন্টে আসার পরে এখানে যদি আপনি কন্টিনিউয়াস সেগমেন্টে আসেন, অর্থাৎ এইটুকু ছিল কন্টিনিউয়াস সেগমেন্ট, আমি ইন্ট্রোতেই যাই, এই থেকেই আসি। কন্টিনিউয়াস সেগমেন্টে আসার আগ পর্যন্ত এখান থেকে দেখেন 70% থেকে আবার 66% হয়ে গিয়েছে। কন্টিনিউয়াস সেগমেন্টে আসলে এখানে 66% হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিউয়ার এখান থেকে আরও একটু ড্রপ করেছে। এরপর এই সেগমেন্টটুকুতে আপনার হচ্ছে ভিউয়ার একেবারে এই সময়টুকু ধরে একেবারে টানা ছিল, এর মাঝখান থেকে খুব বেশি একটা ড্রপ করেনি, 66 থেকে 63, 3% ড্রপ করেছে, খুব বেশি না। তো এই পর্যন্ত এসে ভিউয়ার চলে গিয়েছে। তো এই জায়গায় আমরা যে দেখছি যে হচ্ছে একটা জিনিস কিন্তু আমরা হচ্ছে খেয়াল করেছি যে ভিউয়ার চলে গিয়ে আবার ফিরে কিভাবে আসে। এইখানে এসে দেখছি যে এইখানে এসে ভিউটা 71%, এখানে গিয়ে আবার 72% হয়ে যাচ্ছে, আবার এখানে এসে একেবারে 62% হয়ে যায়,
62% হয়ে গিয়ে এখানে গিয়ে আবার 63% হয়ে যায়। তার মানে কি ভিউয়ার এসে মাঝখান থেকে দেখা শুরু করে, আর না হলে হচ্ছে ভিউয়ার এই পর্যন্ত এসে চলে গেল, 62% ভিউয়ার থাকলো, 1% ভিউয়ার চলে গেল, তো এখানে আসলে আবার 1% ভিউয়ার কীভাবে বেড়ে যাচ্ছে, এটা প্রশ্ন থাকতে পারে। তো এখানে আসলে 1% ভিউয়ার বেড়ে যাচ্ছে না, এটা হচ্ছে ভিডিওটার এই সেগমেন্টে হয়তো বা আমি লেস ইন্টারেস্টিং জিনিসপত্র দিয়েছিলাম, যে কারণে হচ্ছে 1% ভিউয়ার এই ভিডিওর এই পোর্শনটা টান দিয়েছে। অর্থাৎ এখানে এই যে 66% ভিউয়ার ছিল, এখান থেকে হচ্ছে ড্রপ করে এখানে আবার হাই হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে ভিডিওর এই পোর্শনটা ভিউয়ার টেনে টেনে দেখেছে, স্কিপ করে দেখেছে, যেখানে এই টাইমটাতে ওয়াচ টাইম পায়নি। এই ভিডিওটা এখানে ওয়াচ টাইম ছিল না, যার জন্য হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে কমে গিয়ে এখানে আবার বেড়ে গিয়েছে। ওকে, তো এর জন্য হচ্ছে আমাদের এখানে নিচু এখানে উঁচু। ওকে, এখান থেকে ভিউয়ার মাঝখান থেকে উড়ে আসেনি, এটা ভিউয়ার ছিল আমার ভিডিওতে, যেটা টেনে এই পর্যন্ত চলে এসেছে। এইখানে এসে আবার এই পোর্শনটা অনেকক্ষণ দেখে এইখান থেকে আবার টান দিয়েছে, এই যে এখান থেকে আবার টান দেওয়া শুরু করেছে, টান দিয়ে এখানে এসে আবার কিছুক্ষণ স্টে করেছে। ওকে, স্টে করে এরপর হচ্ছে আস্তে আস্তে ড্রপ করেছে। এই সেগমেন্টটাতে দেখেন আমার আউটরো রয়েছে, যে আমরা যে কথাগুলো বলি যে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন, এই কথাগুলো যখন বলি তখন দেখেন ভিউয়ার সোজা ড্রপ করে একেবারে হচ্ছে 17% নেমে গিয়েছে। অর্থাৎ এই পর্যন্ত ভালোই ছিল, 40% পর্যন্ত ছিল, এরপরে ভিউয়ার ডিরেক্ট ড্রপ করে 17% পর্যন্ত চলে গিয়েছে। মানে ভিউয়ার জানে যে এই জায়গায় একটা রিপিটেটিভ জিনিস আছে, যেটা প্রত্যেক ভিডিওতে বলা হয়, এই জিনিসটা তাদের কাছে বোরিং, যে কারণে তারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে এখানে এসেই ডিরেক্ট কেটে দিয়েছে। ভিউয়ার আস্তে আস্তে ড্রপ করে 17% চলে গিয়েছে। অর্থাৎ আপনি একটা কথা চিন্তা করেন এবার, যে আমি তো ইন্টার সেগমেন্ট অর্থাৎ সাবস্ক্রাইবের কথা লাস্টে দেওয়ার কারণে আমার এইখান থেকেই ভিউয়ার ডিরেক্ট ড্রপ করছে। তো আপনারা যখন এই যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এগুলো যখন হচ্ছে ফার্স্টে 30 সেকেন্ড জুড়ে দেন, বা আমার নাম অমুক, আমি হচ্ছে আজকের ভিডিওতে এই জিনিস দেখাতে চলেছি, আজকে আমরা দেখব, আজকে আমরা শিখব, যা দেখলে আপনারা এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, এইগুলো যখন আপনি 40 সেকেন্ড পর্যন্ত বলেন, তখন আপনার ভিউয়ারের অবস্থা কী হয়? প্রত্যেক ভিডিওতে যখন বলা শুরু করেন, প্রত্যেক ভিডিওতে যখন হচ্ছে এসেই সাবস্ক্রাইবের কথা বলেন, হচ্ছে বেল আইকনটি হচ্ছে অন করে দিবেন, বেল নোটিফিকেশন বাজিয়ে দিবেন, যাতে চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন, আপনারা একটা ভিডিও মিস না করেন, আমি যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই কথাগুলো যখন আপনি বলবেন, তখন কিন্তু ভিউয়ার জানে যে আপনি প্রত্যেকটা ভিডিওতেই এই কথা বলেন। তখন হচ্ছে ভিউয়ার এইখান থেকে ডিরেক্ট আপনার ফল করে এই হচ্ছে ওইখান থেকে ভিউয়ারে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ওকে, কারণ এখান থেকে দেখেন ফল করার পরে ভিউয়ার চলে গিয়েছে আর ফিরে আসেনি, তো এখান থেকে আপনার ভিউয়ার ফল করার সম্ভাবনা খুব বেশি। এই কারণে হচ্ছে আমরা এই রিপিটেটিভ কথাবার্তা, যে কথাগুলো রিপিট করতে হয়, কারণ আমি এখানে দেখেন ওই যে এখানে সামান্য একটু ছিল, ওই যে এখানে ড্রপ করেছে, এখানে খেয়াল করেন, এখানে এসে ওই যে হচ্ছে বিবর্তনের লোগো দেয়া ছিল মেবি, তো এইখানে এসে হচ্ছে ওই সেগমেন্টটাতে ভিউয়ার টান দিয়েছে, কারণ এখানে জানে যে এখানে একটা রিপিটেটিভ কথাবার্তা থাকে। তো যে কারণে হচ্ছে আমাদের এই যে এইসব জায়গা থেকে আমাদের একটু ইন্টারেস্টিং করতে হবে। এই যে জায়গা থেকে নিচু হয়ে গিয়েছে, এখান থেকে বুঝতে পারছি যে এখান থেকে কম ইন্টারেস্টিং জিনিসপত্র ছিল, এবং এগুলো আমাদেরকে আরও ইন্টারেস্টিং করতে হবে। আরও ইন্টারেস্টিং কীভাবে করতে হবে? আপনি যে জিনিসগুলো দেখাচ্ছেন এগুলো আরও হচ্ছে ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করতে হবে। আপনি যদি ইনফোগ্রাফ ভিডিও বানিয়ে থাকেন, তাহলে ওইখানে আরও সুন্দর ফুটেজ দিতে হবে, যাতে ভিউয়ার থাকে, টান না দেয়। ওকে, আপনার এমনভাবে কথা বলতে হবে, বা স্ক্রিপ্টিংটা এমনভাবে করতে হবে যাতে ভিউয়ার টান না দেওয়ার সুযোগ পায়। আপনি যে কথা বলছেন, ভিউয়ার যাতে প্রত্যেকটা কথা শোনার জন্য ওখানে ওয়েট করে থাকে। ওকে, তারপরেও কিছু ভিউয়ার টান দিবে, যাদেরকে আপনি মোটেও আটকাতে পারবেন না। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের কমপ্লিটলি এখান থেকে বুঝতে পারছি যে ভিডিওর কোন পোর্শনে আমাদের কেমন অডিয়েন্স ড্রপ করেছে। আমরা যদি সি মোড়ে চাপ দিয়ে এখান থেকে আমরা এসে দেখি যে এখান থেকে আমাদের ভিডিওর শুরুতে ভালোই অডিয়েন্স ছিল, এখানে চাপ দিয়ে দেখি সিনটা এখানে ডিরেক্ট প্রিভিউ হয় এখানে। ওকে, আমরা এখান থেকে অডিয়েন্স রিটেনশন এবং রিলেটিভ অডিয়েন্স রিটেনশন দুইটাই দেখতে পারবো। তো আমরা এইটা দেখলেই কাজ হয়ে যায়। তো এখান থেকে আমাদের দেখেন ইন্ট্রোতে এই সেগমেন্টে এসে ভিউয়ার ভালোই ড্রপ করেছে, এই সেগমেন্টে এসে ড্রপ করে এখানে এসে ভিউয়ার মোটামুটি বেশ ড্রপ করেছে। ড্রপ করার পরে এখান থেকে মোটামুটি একটা কন্টিনিউয়াস সেগমেন্ট ছিল, এই পর্যন্ত ছিল, এই থেকে এই পর্যন্ত একেবারে কন্টিনিউয়াসই দেখেছে। এরপরে হচ্ছে ভিউয়ার আস্তে আস্তে ড্রপ করা শুরু করেছে, কারণ এই সেগমেন্টে আমি খুব ভালো কিছু হয়তো বা দিতে পারিনি, যে কারণে হচ্ছে ভিউয়ার এই সেগমেন্টটা দেখেনি, খুব বেশি ইন্টারেস্ট ফিল করেনি, এবং এ কারণেই হচ্ছে ভিউয়ার এই সেগমেন্টটা আস্তে আস্তে স্কিপ করেছে।
তো এটা আপনি এইখান থেকে এসে দেখে বুঝতে পারবেন যে আপনার ভুলটা কোথায় ছিল, সমস্যাটা কোথায় ছিল, এবং এই সেগমেন্টে আপনি হচ্ছে আপনার কি বলে এখান থেকে আপনি আপনার প্রিভিউ ডিরেক্ট দেখতে পাচ্ছেন। ওকে, যে আমি যে সেগমেন্টটাতে ভিউয়ার ড্রপ করেছে, এই সেগমেন্টটাতে ভিউয়ার ড্রপ করেছে, এখানে একটা নাম লেখা ছিল যে কারণে এটা টান দিয়েছে সে। ওকে, আবার এইখানে একটু ভিউয়ার ড্রপ করেছে, এখানে হচ্ছে একটু কম ইন্টারেস্টিং ফুটেজ ছিল। আবার এক ভিউয়ার কোথায় ড্রপ করেছে, এখানে হচ্ছে কম ইন্টারেস্টিং ফুটেজ ছিল, চ্যানেলের লোগোটোগো ছিল, এখানে হচ্ছে ভিউয়ার ফল করেছে, এখানে ভিউয়ার ফল করেছে, এখানে একটু কম ইন্টারেস্টিং ফুটেজ ছিল, এখানে ভিউয়ার ফল করেছে, কম ইন্টারেস্টিং ফুটেজ ছিল, এখানে ভিউয়ার ফল করেছে। হয়তো আমার স্ক্রিপ্টিংয়ের সমস্যা ছিল, এটাও থাকতে পারে যে ভিউয়ার যা শুনছে তাতে মজা কম পাচ্ছে, এ কারণে এখান থেকে হচ্ছে ভিউয়ার আস্তে 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 ফল করেছে। এবং এই ফল করার পরে আমার এভারেজ ভিউ পার্সেন্টেজ 55% এসে ঠেকে গিয়েছে, অর্থাৎ আমার ভিডিওটা ছিল প্রায় 7.41%। ওকে, 41 মিনিট, 7.41 মিনিট, যেটা থেকে আমার যদি হাফ করি আমি তাহলে 3 মিনিট 20 সেকেন্ডের মতো আসে, তাই তো? 3 মিনিট 20 সেকেন্ড, 3 দুগুণে 6, 7, না 3 মিনিট 20 সেকেন্ড না, প্রায় 4 মিনিটের মতো আসে, 4 মিনিট থেকে কিছু আগে। এই যে 4 মিনিট থেকে আপনি কিছুটা আগে 4 মিনিট এই সেগমেন্টে এসে তারপরে হচ্ছে হাফের পরে আরও 5%, ধরেন আমরা হচ্ছে এই পর্যন্তই আসলাম। 4 মিনিট পর্যন্ত এসে 4 মিনিট পর্যন্ত আসার পরে 4 মিনিট বা হচ্ছে 4 মিনিট 10 সেকেন্ড এই সেগমেন্টটার পরে হচ্ছে আমার ভিউয়ার হচ্ছে চলে গিয়েছে। অর্থাৎ আমাদের মোস্ট অফ দ্য ভিউয়ার, আমাদের টোটাল যত ভিউ হয়েছে তার ভিতরে অ্যাভারেজ ভিউ হয়েছে 55.3%, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন ছিল 4.15। অর্থাৎ এই যে 4.15 সেকেন্ড, এই টাইমটা পর্যন্ত ভিউয়ার হচ্ছে বেশ মজায় ভিডিওটা দেখেছে। অর্থাৎ এই টাইমটার আগ পর্যন্ত এখানে এই কোনো এক জায়গা থেকে ভিউয়ার ইন্টারেস্ট হারানো শুরু করেছে, এরপর হচ্ছে এই পর্যন্ত এসে ভিউয়ার হচ্ছে একেবারে ভিডিওটা কেটে দিয়েছে। তো এরপরে হচ্ছে ভিউয়ারের বাকি অংশটা দেখেনি, এই যে এই 55%-এর বাকি 45% বাকি এই ভিডিওটা দেখেনি। তো ওই বাকি 45%কে ধরে রাখতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই শুরু থেকেই টুইস্ট দিতে 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 আসতে হবে, এবং একেবারে ভিডিওর শেষ পর্যন্তই সেই টুইস্টটা রাখতে হবে, যাতে ভিউয়ার আপনার ভিডিওর একেবারে শেষ পর্যন্ত দেখে, একটা সিঙ্গেল কথাও মিস না করে, একটা ফুটেজ যাতে মিস না করতে পারে। এইটা হচ্ছে বোঝার সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি যখন ভিডিওটা মেক করছেন তখন হচ্ছে আপনার ভিডিও আপনার কাছে সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক, কারণ আপনি এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছেন, মেক করছেন, সেক্ষেত্রে আপনার ভিডিও যদি একেবারে ভালো নাও হয় তাও আপনার কাছে ভালো লাগবে। কিন্তু এইটা বোঝার সহজ উপায় হচ্ছে যে আপনি একটা অডিয়েন্সের চোখ থেকে দেখবেন, আপনি নিজেকে একটা অডিয়েন্স কল্পনা করবেন যে আমি একজন অডিয়েন্স, এই কন্টেন্টটা বা এই ভিডিওটা আমার সামনে যদি চলতো ইউটিউবে অন্য কারোর ভিডিও হিসেবে এবং আমি যদি দেখতাম, তাহলে কি এই পোর্শনটা আমি দেখতাম আমার ভিডিও হিসেবে না, এটা আরেকজনের ভিডিও হিসেবে কি আমি দেখতাম? বা এই ডিসিশনটা যদি আপনি না নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো একটা বন্ধুকে দেখাতে পারেন বা কেউ একজন কাছের কোনো একজনকে দেখাতে পারেন যে এই ভিডিওটা যদি অন্য ইউটিউবের একটা র্যান্ডম ভিডিও হিসেবে তুমি প্লে করতে, তাহলে কি ভিডিওর এই সেগমেন্টটা তুমি দেখতে? এইভাবে হচ্ছে আপনি বুঝতে পারবেন, আপনি নিজেই ভালো বুঝতে পারবেন যদি ওইভাবে কল্পনা করতে পারেন যে এটা আরেকজনের ভিডিও আমি দেখছি। আপনার ভিডিও ভুলে যেতে হবে, অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আপনি দেখবেন, দেখার সময় চিন্তা করবেন যে তাহলেই বুঝতে পারবেন যে ভিডিওর কোথায় কোথায় ল্যাগিংস আছে। ওকে, তো এবার যদি আমরা আসি, এবার আমরা এই সেগমেন্টটা তো কমপ্লিট করলাম যে আমাদের কোথায় অডিয়েন্স ফল করছে এটা আমরা বের করতে পারলাম এবং সেই অনুযায়ী অ্যাকশন নিতে পারলাম। তো এটা আমরা একটা ভিডিও অ্যানালাইসিস করলাম, এটা থেকে আমরা ব্যাক করি, এটা থেকে ব্যাক করে আমরা এখানে বাকি যে সমস্ত হচ্ছে সেগমেন্টগুলো আছে, বাকি যে সমস্ত ভিডিও আছে, এগুলোতেও আমরা সেমভাবে এই জিনিসগুলো দেখতে পারবো। এই যে হচ্ছে এইটাতেও আমরা যদি ওপেন করি, এটাতেও আমরা ওই জিনিসগুলো একই রকম দেখতে পারবো, এতক্ষণ যেভাবে হচ্ছে অ্যানালাইসিস করলাম সেভাবে অ্যানালাইসিস করতে পারবো। এরপর হচ্ছে এই ভিডিওটার যদি আমরা রিচে আসি, এই ভিডিওটার রিচে কোথায় কি হচ্ছে, ভিডিওটার ট্রাফিক সোর্স ব্রাউজ ফিচার্সে ছিল হচ্ছে আমার 77%। ব্রাউজ ফিচার্সে মানে হচ্ছে আপনার আজকে আপনার চ্যানেলের একটা কন্টেন্ট দেখলো, ধরেন আমি আপনার চ্যানেলের একটা কন্টেন্ট দেখলাম। অনেকে আমরা প্রশ্ন করি না যে হচ্ছে আমাদের
ভাইয়া আমি তো অমুক চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি, কিন্তু অমুক চ্যানেলের বেল নোটিফিকেশন আসে, অর্থাৎ অমুক চ্যানেলের তো ভিডিও পাবলিশ করলে আমার হোম পেজে চলে আসে, আমার হচ্ছে নোটিফিকেশন আসে, এটা কেন? এটা হচ্ছে ব্রাউজ ফিচার্সের জন্য। আপনি যখন একটা চ্যানেলের ভিডিও দেখেন, 5টা 6টা ভিডিও দেখে ফেলেন, তখন সেই চ্যানেলটা নতুন একটা ভিডিও পাবলিশ করলে সেই ভিডিওটা কিন্তু আপনার হচ্ছে ইউটিউবের অ্যাপের ভেতরে ইউটিউব অটোমেটিক্যালি ইউটিউব সেটাকে হচ্ছে অ্যানালাইসিস করে সেই ভিডিওর একটা নোটিফিকেশন আপনার হচ্ছে ইউটিউবে পাঠিয়ে দেয়। এটা যদি আপনি সাবস্ক্রাইবও না করেন তাও আপনার বেল নোটিফিকেশন অন করতে হবে না। আপনি যদি সাবস্ক্রাইব নাও করে থাকেন সেক্ষেত্রেও এটা করে দেয়। তো ব্রাউজ ফিচার্স থেকে 77% ভিউ এসেছে, অর্থাৎ এই ভিডিওটাতে সাজেস্টেডের থেকে ব্রাউজ ফিচার্সের ভিউ অনেক বেশি, অর্থাৎ সাজেস্টেড থেকে এই ভিডিওটাতে ভিউ এসেছে 11%। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 11% ভিউ এসেছে, কিন্তু ব্রাউজ ফিচার্স থেকে এসেছে পুরো 77%। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ভিডিওগুলো তারা আগে দেখেছিল, এবং যে কারণে হচ্ছে আগে যারা দেখেছে অর্থাৎ রিটার্নিং ভিউয়ারদের কাছেই এই ভিডিওগুলো আবার গিয়েছে, আবার সাজেশনে গিয়েছে, এবং তারপর সেইটাতে ক্লিক করেছে। অর্থাৎ এমন না যে এই ভিডিওগুলো তার সাজেশনে বেশি যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রিটার্নিং ভিউয়ারদের কাছে, যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে তাদের কাছে আমাদের ভিডিওগুলো হচ্ছে সবথেকে বেশি গিয়েছে। এই ভিডিওটা সবথেকে বেশি গিয়েছে তাদের হোম পেজে, এবং এইখান থেকে তারা আমাদের ভিডিওতে ক্লিক করেছে। তো ব্রাউজ ফিচার্সটাও অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা চ্যানেলের কাছে। একটা চ্যানেলের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে সাজেস্টেড ভিডিও, একটা হচ্ছে ব্রাউজ ফিচার্স। তো ব্রাউজ ফিচার্স আপনি যত বেশি রাখতে পারেন। ব্রাউজ ফিচার্স আমরা কিভাবে বেশি রাখবো? ব্রাউজ ফিচার্স বেশি রাখার ওয়ে হচ্ছে, আপনি যখন একটা ভিডিও পাবলিশ করেন, আপনার একটা ভিডিওতে ভিউ হলো 1 মিলিয়ন, ওকে, 10 লাখ ভিউ হলো। আপনি একটা ভিডিও পাবলিশ করলেন, সেটাতে 1 মিলিয়ন ভিউ হলো, অর্থাৎ 10 লাখ ভিউ হলো। এরপরে আর একটা ভিডিও পাবলিশ করলেন, এরপরে আর একটা ভিডিও যখন পাবলিশ করবেন, ওই 10 লাখ ভিউয়ারের ভেতর থেকে 2-4 লাখ 5 লাখ ভিউয়ারের কাছে আপনার হচ্ছে হোম পেজে যাবে, সাজেশনে যাবে, নোটিফিকেশনে যাবে, এভাবে গিয়ে আপনার পরের ভিডিওটাও শো করবে তাদের সামনে। ওকে, তারা এখন ইউটিউব অ্যানালাইসিস করবে যে আপনার আগের ভিডিওটা দেখার পরে আপনার এই পরের ভিডিওটা দেওয়ার পরে হচ্ছে অডিয়েন্স কেমন হচ্ছে সেটার উপরে ইমপ্রেশন দিচ্ছে, সেটাতে কি ক্লিক করছে না কি করছে না। তো ইউটিউব কিন্তু এটা হচ্ছে আপনার কি করে, এটা মনিটর করে আপনার ভিডিওটা, তাদের সাজেশনে দেয়, দিয়ে হচ্ছে আপনাকে আপনার ভিডিওটা মনিটর করে যে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যায়, সেক্ষেত্রে ভিডিওটা সাজেশনে যাওয়ার পসিবিলিটিও অনেক কমে যায়। ধরেন আপনি একটা ভিডিও ছাড়লেন, সেটার ভিউ 1 মিলিয়ন হলো, 10 লাখ হলো, পরের ভিডিওটা আপনার ভিউ 5 লাখ হলো, ওকে, তারপরের ভিডিও আরেকটা দিলেন, সেটার ভিউ 2 লাখ হলো। কেন 2 লাখ হলো? কারণ প্রথম যে 10 লাখের যে ভিডিওটা ছিল ওইটার থাম্বনেল, টাইটেল, ভিডিও কোয়ালিটি সব কিছুই অনেক সুন্দর ছিল, যে কারণে সেটা 10 লাখ ভিউ হয়েছে, এবং যেটা 2 লাখ হয়েছে সেটা আপনিও বুঝতে পারলেন না যে কোথায় ভুল করেছেন, কিন্তু ভুল আপনি ভিডিওর ভেতরে করেছেন, যে কারণে এই ভিউ 2 লাখ হয়েছে, আর না হলে তো 2 লাখ হওয়ার কোনো কারণ নেই। তো প্রথমটা 10 লাখ, পরেরটা 5 লাখ, পরেরটা 2 লাখ, এইভাবে যখন করছেন আপনার কিন্তু কি কমছে বলেন তো? আপনার কিন্তু সাজেস্টেডও কমছে, ব্রাউজ ফিচার্সও কমছে। ব্রাউজ ফিচার্সটা জিনিসটা এরকম যে আপনার এইটা যত বাড়িয়ে পারেন, আপনার প্রথম ভিডিওটায় ভিউ যদি 10 লাখ হয়, পরের ভিডিওটায় ভিউ 10 লাখই রাখার চেষ্টা করতে হবে, তাহলে এই জিনিসগুলো ব্রাউজিং ফিচার্স থেকে বেশি যাবে। অর্থাৎ এই ব্রাউজ ফিচার্সটা হচ্ছে ব্রাউজার করে দেয় আপনার হচ্ছে, আপনি যদি ক্রোমে ভিডিও দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার ক্রোমে সাজেশনে আসবে, আপনি যদি ইউটিউব অ্যাপের ভেতরে দেখেন সেক্ষেত্রে আপনার অ্যাপের ভেতরেই ওটা সাজেশনে আসবে। ওটা এমন না যে ওটা আপনার ইউটিউব সাজেশনে দিচ্ছে, ওইটা হচ্ছে আপনার ওই অ্যাপই সাজেস্ট করে। অর্থাৎ আপনি যে অ্যাপে দেখছেন, অর্থাৎ ইউটিউব অ্যাপের ভেতরে যদি দেখেন, ওই ইউটিউবের অ্যাপই আপনাকে ওই ভিডিওটা টেনে নিয়ে এসে দেখাচ্ছে। এটা ইউটিউব সাজেস্ট করছে না, সেটা হচ্ছে ইউটিউব সাজেস্ট করলে সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিওর ভেতরে যায়। কিন্তু এই যে ব্রাউজ ফিচার্স, এটা হচ্ছে ব্রাউজিং করার কারণে আপনি একটা ফিচার্স পাচ্ছেন, ওকে, আপনার চ্যানেলটা ব্রাউজ করার কারণে, আপনার ভিডিওটা ব্রাউজ করার কারণে আপনি এই ফিচারটা পাচ্ছেন। তো এটা হচ্ছে ওই ব্রাউজারটাই শো করে আপনার যে হচ্ছে অডিয়েন্স আছে তাদের সামনে, তারা যে আপনার আগের ভিডিওটা ব্রাউজ করেছিল, সেই জন্য আপনার পরের ভিডিওটাও তাদের সাজেশনে যাচ্ছে। পরের ভিডিওটা সাজেশনে যাওয়ার পরে তারা যখন দেখছে, এই দুইটা ভিডিও যখন তারা দেখে ফেলছে, তখন আপনার পরের ভিডিওটাও তাদের সাজেশনে যাচ্ছে। এটা হচ্ছে ব্রাউজ ফিচার্স।
তো এই ব্রাউজ ফিচার্স আপনার যত বাড়বে, ধরেন আপনার ব্রাউজ ফিচার্সটা আস্তে আস্তে কমছে, এটা কমাটা কিন্তু আপনার চ্যানেল প্লাস ভিডিও দুইটার জন্যই খারাপ। এবং এটা বাড়ানোর ওয়ে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি একেবারে টপ নচ রাখতে হবে, টপ নচ কোয়ালিটি রাখতে হবে, তাহলেই আপনার ব্রাউজ ফিচার্স বাড়বে। কারণ ব্রাউজ ফিচার্স বাড়াতে হলে আপনার ওয়াচ টাইমটা অনেক বেশি দরকার। ওকে, ক্লিক অনেক বেশি দরকার, ওয়াচ টাইম অনেক বেশি দরকার, অর্থাৎ ক্লিকের পরে ওয়াচ টাইমটা একটু বেশি সময় ধরে দরকার। অর্থাৎ আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট একেবারে শেষ পর্যন্ত দেখলে ভিউয়ার বেশি সময় ধরে আপনার ভিডিওতে থাকে, এবং ইউটিউব মনে করে যে এই অডিয়েন্সের কাছে এই চ্যানেলের ভিডিওগুলো বেশি ইন্টারেস্টিং ফিল হয়, যে কারণে হচ্ছে ইউটিউব ওই চ্যানেলের ভিডিওগুলো তাদের সামনে বেশি দিবে। ওকে, এবং এইভাবে হচ্ছে আপনার ভিডিওগুলো গ্রো করবে ব্রাউজ ফিচার্স থেকে। ওকে, ব্রাউজ ফিচার্স থেকেও ভিডিও গ্রো করে, চ্যানেল গ্রো করে। আমরা অনেকে বলি যে ভাইয়া সাজেশনে যায় না কেন, সাজেশনে যায় না কেন, সাজেশন বলে চিল্লাই। আমি এখানে আপনি দেখেন যে এখানে কিন্তু সাজেস্টেড ভিডিও মাত্র 11% এবং হচ্ছে ব্রাউজ ফিচার্স 77%। তা থেকেই হচ্ছে আমার ইমপ্রেশন এসেছে 3 মিলিয়ন এবং ভিউ হয়েছে 3 লাখের মতো। ওকে, তো এখানে দেখেন যে আপনার ব্রাউজ ফিচার্স কতটা ভ্যালু ক্যারি করে। তো ব্রাউজ ফিচার্সের দিকেও আপনার খেয়াল দিতে হবে যে আপনার চ্যানেলের একটা ভিডিও যখন দেখে ফেলে, সেই ভিডিওটাই কিন্তু আপনার পরের ভিডিওটা সাজেশনে যাওয়ার হচ্ছে ভ্যালু ক্যারি করে। অর্থাৎ ওই ভিডিওটা আপনার যখন র্যাঙ্ক করছে, ওই ভিডিওটার মাধ্যমেই আপনার পরের ভিডিওটা র্যাঙ্ক করবে কি করবে না সেটা কিন্তু ওই ভিডিওটাই বলে দেয়। ওকে, তো এখন ওই যে ভিডিওটা আপনার র্যাঙ্ক করছে ওটা যদি একটা লেস কোয়ালিটিফুল ভিডিও হয়, অর্থাৎ ওই ভিডিওটা এমন যে মানুষ পুরো সময় ধরে দেখছে না, বা মানুষ পুরো সময় ধরে ইন্টারেস্ট পাচ্ছে না, অর্ধেক দেখে কেটে দিচ্ছে, বা 2 মিনিট দেখে কেটে দিচ্ছে, বা 1 মিনিট দেখে কেটে দিচ্ছে, বা ভিডিওর 20% দেখে কেটে দিচ্ছে, তাহলে কিন্তু আপনার ব্রাউজ ফিচার্স কমে যাচ্ছে। অর্থাৎ ভিউয়ার কিন্তু আপনার ভিডিও দেখবে না, ইউটিউবও আপনার ব্রাউজ ফিচার্সে দিবে না, কারণ আপনার ভিডিওর 20% দেখে কেটে দিচ্ছে, 1 মিনিট দেখে কেটে দিচ্ছে 10 মিনিটের ভিডিও হলে। তখন কিন্তু ইউটিউব বুঝতে পারছে যে এটার ভিতরে কিছু নেই। ওকে, এবং আস্তে আস্তে এই ব্রাউজ ফিচার্সটাও কমে আসে। তো আপনার যে ভিডিওটা র্যাঙ্ক করে, যে ভিডিওটা সর্বপ্রথম সাজেশনে যায়, অর্থাৎ আপনার ভিডিওটা সাজেশনে যাওয়া মানেই কিন্তু আপনার চ্যানেলটা মানুষের সামনে গিয়েছে, আপনার হচ্ছে ভিডিওর উপরে মানুষের ইমপ্রেশন পড়ছে। এই ভিডিওটা থেকেই আপনার আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করাতে হবে। এই একটা ভিডিওতে এই প্রথম 2-4টা ভিডিও আপনার যখন সাজেশনে যায়, এইখান থেকে আপনি যখন ইমপ্রেশন না ভালো করতে পারেন, এইখান থেকে যখন আপনি অডিয়েন্সকে শেষ পর্যন্ত না ধরে রাখতে পারেন, এইখান থেকে যখন আপনি একটা ভিডিও দেখার পরে আর একটা ভিডিও মানুষকে টেনে না ধরতে পারেন, তখন থেকেই কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হতে থাকে। আমরা অনেকে বলি না যে ভাইয়া আমার চ্যানেল তো গ্রো করেছিল কিন্তু এখন আর হচ্ছে র্যাঙ্ক হচ্ছে না, বা এখন আর আমি অত ভিউ পাচ্ছি না। এটার কারণ হচ্ছে ওটাই যে আপনার ব্রাউজ ফিচার্স ফল করেছে। আপনার একটা ভিডিও র্যাঙ্ক করেছিল, সেই ভিডিওটায় ভিউ হয়েছে 1 মিলিয়ন, ঠিক আছে, কিন্তু পরে যে ভিডিওগুলো র্যাঙ্ক করেছে ওইগুলোতে আর মানুষ ক্লিক করে নাই, যে কারণে হচ্ছে আপনার ব্রাউজ ফিচার্স শূন্যের কোঠায় নেমে গিয়েছে। ওকে, পরের ভিডিওটা যদি মানুষ ক্লিক করতো, তারপরের ভিডিওটাও যদি মানুষ ক্লিক করতো, তারপরের ভিডিওটাও যদি মানুষ ক্লিক করতো, তাহলে এরকম দেখতেন যে আপনার ব্রাউজ ফিচার্স 70-80% পর্যন্ত চলে গিয়েছে। কিন্তু আপনার একটা ভিডিও র্যাঙ্ক করেছে, ওটা হয়তো আপনি সাজেশনে গিয়েছে, থাম্বনেলটা অনেক ভালো ছিল যে কারণে মানুষ ক্লিক করেছে, কিন্তু ভিডিওর ভেতরে ঢুকে তারা আর ভিডিওটা দেখে নাই, তারা ভিডিওটা 1-1.5 মিনিট দেখে কেটে দিয়েছে। যে কারণে যেটা হয়েছে যে আপনার ওই কন্টেন্টটা একটা নির্দিষ্ট পরিমাণে ভিউ হয়ে, ধরেন 2 লাখ বা 5 লাখ বা 1 মিলিয়ন ভিউ হয়ে ওইটা ভিউও ফ্রিজ হয়ে গিয়েছে, এবং আপনার অন্যান্য কন্টেন্টও র্যাঙ্ক করছে না। কেন করছে না? অন্যান্য কন্টেন্ট যে র্যাঙ্ক করছে না বা সাজেশনে যে যাচ্ছে না তা কিন্তু না, সাজেশনে যাচ্ছে কিন্তু ভিউয়ার ক্লিক করছে না। কারণ কি? কারণ আপনার কন্টেন্টে গন্ডগোল। তো এই কন্টেন্টে গন্ডগোল আমাদের হচ্ছে ঠিক করতে হবে। একেবারে প্রথম যে কন্টেন্টটা বানাচ্ছি সেই কন্টেন্ট থেকে একেবারে এখন যে কন্টেন্টটা বানাচ্ছি, আমাদের অনেকে এরকম হয় যে অনেকে চিন্তা করি যে এখন বানাই, পরে কন্টেন্ট ঠিক করা যাবে, বা পরে আমি আপগ্রেড করব, বা পরে সব কিছু ঠিক করব। আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি ধরেন একটা সাবান মার্কেটে লঞ্চ করলেন, আপনি লঞ্চ করে আপনি অডিয়েন্সকে বলতে পারবেন যে ভাই এখন এটা কেনেন, আমি পরে কোয়ালিটি ভালো করে দেবো না। এখন সাবান আপনি গায়ে মাখলে আপনার হচ্ছে আপনি যদি মরেও যান আমার দেখার দরকার নাই, এখন একটা কিছু হইতে পারে, আমি পরে কোয়ালিটি আপগ্রেড করে নেব না, এখন কেনেন। এটা বললে কি আপনার অডিয়েন্স কোনো দিন আপনার সাবান কিনবে? আপনাকে কিন্তু সাবানটা শুরু থেকেই কোয়ালিটিফুল করতে হবে, যাতে হচ্ছে আপনি যদি পরের দিন আরেকটা সাবান লঞ্চ করেন সেটাও যাতে অডিয়েন্স কেনে, বা ওই সাবানটা তার শেষ হয়ে গেলে সে যাতে আরেকটা সাবান কিনতে আসে।
এখন আপনি যদি একটা সাবান বানিয়ে বলেন যে ভাই সাবান তো একটা বানাইছি, এটা আপাতত ইউজ করেন, এটা যে কোনোভাবে নেন, পরেরটা দেখবো, পরেরটা হচ্ছে সুন্দর করে বাড়াবো, আপনার তো প্রথমটাই সেল হবে না। তো এই হচ্ছে ফ্যাক্ট ভিডিওর ক্ষেত্রেও, যে আপনি প্রথম যে ভিডিওটা বানাচ্ছেন ওইটাই একেবারে টপ নচ কোয়ালিটি দিতে হবে। ওইটাই যখন আপনি কোয়ালিটি ফল করাবেন তখন হচ্ছে ওই কন্টেন্টে একটা নির্দিষ্ট পরিমাণ ভিউ হবে, 2 লাখ 5 লাখ 10 লাখ একটা নির্দিষ্ট পরিমাণ ভিউ হবে। ভিউ হওয়ার পরে দেখবেন যে ওই কন্টেন্টও ফ্রিজ হয়ে গিয়েছে, ওটাই আর ভিউ আসছে না, এবং আপনার অন্যান্য কন্টেন্টও র্যাঙ্ক করছে না। কেন র্যাঙ্ক করছে না সেটা আপনি বুঝতে পারবেন না, সেটা আপনি হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখবেন যে আপনার কন্টেন্টের র্যাঙ্ক হচ্ছে না, ভিউ হচ্ছে না। ভিউ না হওয়ার কারণ এটাই যে আপনার সাজেস্টেড ভিডিও ফল, সাজেস্টেড না, আপনার হচ্ছে ব্রাউজ ফিচার্স ফল করেছে। আপনার ব্রাউজ ফিচার্সই কিন্তু আপনাকে ভিডিও সাজেশনে নিয়ে যায়। ওকে, এটা একে অপরের পরিপূরক। অর্থাৎ আপনার প্রথম যে ভিডিওটা সাজেশনে যাচ্ছে সেইখান থেকে আপনাকে হচ্ছে ব্রাউজ ফিচার্স তৈরি করতে হবে। আপনার একেবারে প্রথম যে ভিডিওটা সাজেশনে যায়, ধরেন একটা ভিডিও 10 লাখ ভিউ হয়েছে, সেখান থেকে আপনাকে ভিডিওটার যদি আপনি 60% অডিয়েন্স রাখতে পারেন সেখান থেকে, তাহলে আপনার ব্রাউজিং ফিচার্স ক্রিয়েট হবে। ব্রাউজ ফিচার্স ক্রিয়েট হয়ে পরের ভিডিওটা আপনার তাদের সাজেশনে আবার যাবে। যেই 10 লাখ মানুষ দেখেছিল তাদের সাজেশনে কিন্তু ওই ভিডিওটা আরেকবার যাচ্ছে, পরের ভিডিওটা। ওকে, পরের ভিডিওটা যাওয়ার পরে পরের ভিডিওটা যদি তারা ক্লিক করে তো ভালো, আপনার কপাল ভালো। পরের ভিডিওটা যদি ক্লিক না করে তাহলে আপনার চ্যানেল আস্তে আস্তে মনে করবেন যে ডাউন হওয়া শুরু করেছে। এরপরে আপনি যখন আরেকটা ভিডিও পাবলিশ করবেন সেটাও যখন ক্লিক করবে না, এরপরে যখন আরেকটা পাবলিশ করবেন সেটাও যখন ক্লিক করবে না, তখন আপনার চ্যানেল ডাউন হওয়া শুরু করবে। এবং এই ব্রাউজ ফিচার্স যখন ফল করবে তখন কিন্তু আপনার সাজেস্টেডও ফল করবে। ওকে, এই দুইটা একটার উপরে একটা বাড়ে, মানে একজন বাড়লে আরেকজন তার উপরে চলে যায়, ওই দ্বিতীয়জন উপরে গেলে প্রথমজন আবার তার উপরে চলে যায়, প্রথমজন উপরে গেলে আবার দ্বিতীয়জন তার উপরে চলে যায়, এরকম। মানে ব্রাউজ ফিচার্স উপরে গেলে সাজেস্টেড তার উপরে যায়, আবার সাজেস্টেড উপরে গেলে ব্রাউজ ফিচার্স তার উপরে যায়, এরকম। প্রথম আপনার যখন ভিডিওটা সাজেশনে যাচ্ছে এখান থেকে ব্রাউজ ফিচার্স তৈরি হচ্ছে, আবার ব্রাউজ ফিচার্স যখন বেশি হচ্ছে, একটা ভিডিওর যখন ব্রাউজ ফিচার্স বেশি হবে তখন আপনার ভিডিওগুলো সাজেশনে বেশি যাবে, আবার সাজেশনে যখন ভিডিওগুলো বেশি যাবে তখন আপনার বেশি বেশি ব্রাউজ ফিচার্স তৈরি হবে, আবার বেশি বেশি ব্রাউজ ফিচার্স মানে বেশি বেশি সাজেশন। ওকে, মানে এই একটা আরেকটার পরিপূরক, দুইটাকেই আমাদেরকে ধরে রাখতে হবে। তো ব্রাউজ ফিচার্স কিভাবে ধরে রাখবো আমরা, মোদ্দা কথায় আসি, হচ্ছে একেবারে মিডিল পয়েন্টে যদি আসি, যে ব্রাউজ ফিচার্স আমরা কি করব। ব্রাউজ ফিচার্স হচ্ছে আমরা হচ্ছে সাজেশনে যে ভিডিওটা যাচ্ছে ওইটাতেই এমন কোয়ালিটি দিব যাতে হচ্ছে মানুষ 60% 70% পর্যন্ত আমার কন্টেন্ট দেখে, অর্থাৎ ওইটা টপ নচ কোয়ালিটি দিব যাতে মানুষ আমার ভিডিওটা কাটতে না পারে। যে কারণে হচ্ছে আপনি ব্রাউজ ফিচার্স পাবেন। আপনার আপনি যখন 5টা কন্টেন্ট বানাবেন, 5টা কন্টেন্টই যখন ইন্টারেস্টিং বানাবেন, 5টা কন্টেন্টের থাম্বনেইলই যখন ইন্টারেস্টিং দেবেন, 5টা কন্টেন্টই যখন মানুষ 70% দেখবে, তখন আপনার কন্টেন্টটা আস্তে আস্তে ব্রাউজ ফিচার্সে যাবে। তখন দেখবেন যে এরকম 70-80% পর্যন্ত ব্রাউজ ফিচার্সে চলে যাচ্ছে। এবার আপনার কন্টেন্ট ব্রাউজ ফিচার্স থেকে ভিউ হবে, এবার আপনার কন্টেন্ট আর সাজেশনে ভিউ হবে না, কারণ একটা কন্টেন্ট সাজেশনে যেতে কিন্তু কিছুটা সময় লাগে। আমি যদি আপনাকে বোঝাই, যেমন ধরেন আমি চ্যানেলে যাচ্ছি, ওকে, এই যে আমি চ্যানেলে চলে আসলাম। এখানে আসার পরে আমরা যদি এই সেগমেন্টটাতে একটু খেয়াল করি, এখানে একটু দেখি, আমরা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন ভিডিও র্যাঙ্ক করেছিল। আপনি যদি র্যাঙ্কড ভিডিওগুলো একটু চেক করেন, এই যে ভিডিওটা 1 মিলিয়ন ভিউ হয়েছে, এই যে ভিডিওটা 1 মিলিয়ন ভিউ হয়েছে, এইটা 3 মিলিয়ন ভিউ হয়েছে, এটা 1 মিলিয়ন ভিউ হয়েছে। ওকে, তো এই ভিডিওগুলো লাস্ট র্যাঙ্ক করেছে। ওকে, র্যাঙ্ক করার পরে আমি যদি আরও সুন্দর করে দেখি, এখান থেকে আমরা ডিরেক্ট দেখে আসি যে কোন ভিডিওগুলো র্যাঙ্ক করেছিল। এই যে ব্যাঙের উপরে এইটা র্যাঙ্ক করেছে, এই যে ব্যাঙের উপরে, এরপরে হচ্ছে আপনার এইটা র্যাঙ্ক করেছে, সাপের ভিডিওটা এইটা র্যাঙ্ক করেছিল, এরপর হচ্ছে এটা এখন র্যাঙ্ক করছে, এটা র্যাঙ্ক করেছিল না, এর আগে র্যাঙ্ক করেছে, এটা তো লাস্ট হচ্ছে 48 ঘন্টার রিপোর্ট দেখাচ্ছে। এর আগে র্যাঙ্ক করেছিল হচ্ছে এই যে টয়লেট, এটা হ্যাঁ আমি ঠিকই ধরেছি, এই যে টয়লেট 4 মিলিয়ন ভিউ হয়েছে, এটা 1 মিলিয়ন ভিউ হয়েছে, অর্থাৎ এই দুটো ভিডিও র্যাঙ্ক করেছিল। ওকে, দুইটা ভিডিও আমার র্যাঙ্ক করেছে, একটু কথা খেয়াল করবেন। ওকে, দুইটা ভিডিও যখন র্যাঙ্ক করেছে অর্থাৎ সাজেশনে গিয়েছে, দুইটা ভিডিও যখন আমার সাজেশনে যাওয়া শুরু করেছে, এই দুইটা ভিডিও কিন্তু আমার সাজেশনে গিয়েছে। ওকে, সাজেশনে বাকি ভিডিওগুলো কিন্তু সাজেশনে যায়নি। আপনি ভিউজ কম্পেয়ার করলেই দেখতে পারবেন যে এটার ভিউ হচ্ছে 92,000, এটার 1 লাখ, এটার কিন্তু 30 লাখ 38 লাখ। ওকে, এটা 79,000, এটা 40,000, এটা 38 লাখ। এটার ভিউটা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে কোনটা সাজেশনে গিয়েছে। তো
যখন এইটা সাজেশনে যাচ্ছে, এটার ভিউ 10 লাখ, এটার ভিউ 4 লাখ, এটার ভিউ 40,000, এটার ভিউ 80,000 এবং এটার ভিউ 10 লাখ, আপনি দেখলেই বুঝতে পারছেন যে এই ভিডিওটা সাজেশনে গিয়েছিল। সাজেশনে কেন গিয়েছিল? কন্টেন্টটা ভালো ছিল, থাম্বনেল টাইটেল ভালো ছিল, কন্টেন্টটা ভালো ছিল, যে কারণে হচ্ছে সাজেশনে গিয়েছিল। হচ্ছে থাম্বনেল টাইটেল ভালো হওয়ার কারণে প্রথমে মানুষ ক্লিক করেছে এবং সেখান থেকে আস্তে আস্তে যখন ওয়াচ টাইম বেশি ছিল, কথাগুলো একটু খেয়াল করবেন, যখন ওয়াচ টাইম বেশি ছিল তখন ইউটিউব আস্তে আস্তে সাজেশনে দিয়েছে এবং যখন মানুষ অনেক দেখা শুরু করেছে তখন এটা ধূপ করে সাজেশনে, সবার সাজেশনে চলে গিয়েছে। তো এই দুইটা ভিডিও আমার সাজেশনে গেল, ওকে। দুইটা ভিডিও সাজেশনে যাওয়ার পরে আপনি খেয়াল করেন যে বাকি দুইটা ভিডিও কিন্তু প্রায় 400K হয়ে এসেছে, এটাও 400K, এটাও 400K, এটাও 400K। কেন 400K হলো? এইগুলো কি হচ্ছে আমি ভিডিও পাবলিশ করার সাথে সাথে র্যাঙ্ক করে ফেলেছে? এগুলো কিন্তু ভিডিও পাবলিশ করার সাথে সাথে র্যাঙ্ক করে ফেলেনি, এগুলো হচ্ছে ব্রাউজ ফিচার্স, ওকে। এই যে 38 লাখ মানুষ দেখেছে, এই 38 লাখের একটা প্রভাব, 38 লাখ থেকে এই যে 3.5 লাখের একটা প্রভাব রয়ে গিয়েছে এই ভিডিওটার উপরে। এই 38 লাখ মানুষ ভিডিওটা দেখে, এই 10 লাখ মানুষ ভিডিওটা দেখে, ওকে, এই এত মানুষ ভিডিওটা দেখে, এই 4 লাখ মানুষ ভিডিওটা দেখে কিন্তু তারপরে এই যে টোটাল ভিডিওটার একটা কম্বিনেশন, এই কম্বিনেশন, এই চার পাঁচটা ভিডিওর কম্বিনেশনের একটা প্রভাব এই ভিডিওটার উপরে পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট এই ভিডিওগুলো ভিউ হওয়ার পরে, এই ভিডিওটা পাবলিশ করার পরপরই ভিউ চলে আসছে। এটা কি সাজেশন থেকে আসছে? এটা সাজেশন থেকে আসছে না, এটা আসছে হচ্ছে ব্রাউজিং ফিচার্স থেকে। এটাও আসছে ব্রাউজিং ফিচার্স থেকে, যেটা আমরা এখানে দেখলাম যে 77% পর্যন্ত ব্রাউজিং ফিচার্স আছে এখানে। 77%, কোথায় যেন দেখলাম একটু আগে তো আমরা দেখলামই যে হচ্ছে 77% পর্যন্ত আমাদের ব্রাউজিং ফিচার্স রয়েছে। তো এটা কেন থাকে? এটা থাকে হচ্ছে ওইটার জন্য। কোথায় গেল? আচ্ছা, যাই হোক, তো এই যে এইটা এই যে 77% পর্যন্ত ব্রাউজিং ফিচার্স। তো এই ব্রাউজিং ফিচার্স কি হুট করে চলে এসেছে? এই ভিডিওটা মানুষ দেখেছে, তারপরে কিন্তু ব্রাউজিং ফিচার্সে এই ভিডিওটা শো করেছে। এটা কিন্তু র্যাঙ্ক করেনি। আপনি খেয়াল করেন যে ভিডিওটা কিন্তু এখনও র্যাঙ্ক করেনি। ভিডিওটা হচ্ছে সাজেস্টেড থেকে, এইটা ভিডিওটা সাজেস্টেড থেকে এসেছে 11% এবং ব্রাউজ ফিচার্স থেকে এসেছে 77%, ওকে। এই ভিডিওটা আর এই ভিডিওটা এবং এই ভিডিওটা যখন মানুষ দেখছে, দেখার পরে কিন্তু মানুষের এই ভিডিওটা সাজেশনে যায়, অর্থাৎ এই ভিডিওটা দেখেছে, তারপরে এই ভিডিওটা দেখেছে, ওই ভিডিওটা তাদের ব্রাউজিং ফিচার্সে গিয়েছে, অর্থাৎ তারা আমার চ্যানেলের 4টা ভিডিওই অনেক সময় ধরে দেখেছে, যে কারণে হচ্ছে তাদের হোম পেজে এই ভিডিওটা সাজেশনে গিয়েছে, এই ভিডিওটা গিয়েছে আর কি ব্রাউজিং ফিচার্সে গিয়েছে, সাজেশনে যায়নি। অর্থাৎ ইউটিউব সাজেস্ট করেনি, কিন্তু তারা দেখেছে বলে ব্রাউজার সাজেস্ট করেছে যে আপনি তো এই চ্যানেলের ভিডিওগুলো, বাকি ভিডিওগুলো দেখছেন, তাহলে এটাও দেখেন, ওকে। এইভাবে সাজেস্ট করেছে, এটা হচ্ছে ব্রাউজিং ফিচার্স। তো আমাদের ব্রাউজিং ফিচার্সটা কেন বেড়েছে হচ্ছে শুধুমাত্র এই যে 2টা ভিডিও র্যাঙ্ক করেছিল এবং এই 2টা ভিডিও মানুষ দেখেছে, অনেক হচ্ছে ভিডিওর একেবারে শেষ পর্যন্ত ছিল, যে কারণে হচ্ছে ভিডিওর মোর দ্যান 50-60% পর্যন্ত ছিল, যে কারণে হচ্ছে মানুষ এই ভিডিওটা দেখেছে, ওকে। এই ভিডিওটা তার ব্রাউজিং ফিচার্সে গিয়েছে। তো এই ভিডিওটা কিন্তু 77% ভিউই ব্রাউজিং ফিচার্স থেকে এসেছে এবং এই ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত ব্রাউজিং ফিচার্স থেকেই ভিউ হচ্ছে এবং এটা কিন্তু সাজেশনে যাচ্ছে আস্তে আস্তে। 11% মাত্র সাজেশনে গিয়েছে। আপনি যদি হচ্ছে রিয়েল টাইম চেক করেন, এই যে সাপের ভিডিওটা ছিল, এই যে সাপের ভিডিওটায় লাস্ট 48 ঘন্টায় 1,54,000-এর মতো ভিউ আসতে শুরু করেছে সাজেশন থেকে, ওকে। এই দেখেন এখানে কিন্তু একেবারে কম, এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে দেখেন এখানে কিন্তু একেবারে কম ভিউ, একেবারে কম। এই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে লাস্ট 48 ঘন্টায় গ্রো করেছে। এটা রাত ছিল 5টা-6টার দিকে ছিল, সকাল 5টা-6টা। এরপরে কিন্তু এই ভিডিওটা আবার গ্রো করছে, অর্থাৎ সারাদিন গ্রো করেছে, রাতে একটু পড়েছে, আবার সারাদিন গ্রো করেছে, অর্থাৎ এই ভিডিওটা কিন্তু গ্রো ছিল না। এই ভিডিওটা সাজেস্টেড থেকে ভিউ হয়ে কিছুটা বসেছিল, এরপর হচ্ছে এখন সাজেস্টেড থেকে না, ব্রাউজিং ফিচার্স থেকে কিছুটা ভিউ হয়ে বসেছিল। এরপর এই ভিডিওটা এখন হচ্ছে সাজেশনে যাচ্ছে।
এখন সাজেশনে যাওয়ার কারণে এখন হচ্ছে ভিডিওর ভিউ বাড়া শুরু করেছে। বুঝতে পেরেছি আমরা যে এই ভিডিওটার ভিউ কিন্তু এখন বাড়া শুরু করেছে। এই যে ড্রোন ক্যামেরা, অর্থাৎ এই যে একেবারে লাস্টে আর থাকা ভিডিওটা, এটা কিন্তু এখন নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। কেন উঠবে? কারণ এই যে বাকি ভিডিওগুলো মানুষ দেখছে, এইগুলোর ব্রাউজিং ফিচার্স থেকে এইটা উঠবে। ব্রাউজিং ফিচার্স যখন বেশি থাকবে তখন এটা আস্তে আস্তে সাজেশনে চলে যাবে। আশা করছি বোঝাতে পারছি যে হচ্ছে আপনার ব্রাউজিং ফিচার্স এবং সাজেশন কিভাবে একে অপরের পরিপূরক, এবং এই দুইটার উপরেই কেন আমরা ফোকাস দেব এবং কিভাবে দুইটার উপরেই ফোকাস দেব, আশা করছি বোঝাতে পারছি। ওকে, তো এবার যদি আপনি আসেন যে এই ভিডিওটা কিন্তু এখন সাজেশনে যাচ্ছে, এই ভিডিওটা এখন সাজেশনে যাচ্ছে, এটা আগে সাজেশনে যায়নি, আমি পাবলিশ করার সাথে সাথেও ইউটিউব সাজেস্ট করেনি। এটা হচ্ছে ব্রাউজিং ফিচার্স থেকে এই যে এই পরিমাণ ভিউ এসেছে, এবং লাস্ট এই যে 73,000, এইটা হচ্ছে লাস্ট 48 ঘন্টা র্যাঙ্ক করছে ভিডিওটা আস্তে আস্তে। আপনি একটু মাথা খাটালেই বুঝতে পারবেন যে ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্ক করছে, এবং এই ভিডিওটা দেখছে, এই ভিডিওটা দেখছে, এই ভিডিওটা দেখছে, এই ভিডিওটা দেখছে, দেখার পর যখন সে এই ভিডিওটা আস্তে আস্তে সাজেশনে যাচ্ছে, এভাবে আমার 4-5টা ভিডিওই যখন অডিয়েন্স দেখা শুরু করছে, তখন কিন্তু আমার বাকি ভিডিওগুলোও আস্তে আস্তে তাদের সাজেশনে যাবে। আমার যে বাকি ভিডিওগুলো রয়েছে সেগুলোও আস্তে আস্তে মানুষ দেখা শুরু করবে, সেগুলোও তাদের ব্রাউজিং ফিচার্স থেকে শো করবে আস্তে আস্তে, তাদের টাইম লাইনে, তাদের সাজেশনে আস্তে আস্তে ব্রাউজিং ফিচার্স থেকে শো করবে। এবং ব্রাউজিং ফিচার্স থেকে যখন এই ভিডিওগুলো কিছু ভিউ পাবে, ভিউ পাওয়ার কিছুদিন পরেই কিন্তু এই ভিডিওগুলো সাজেশনে যাওয়া শুরু করবে। বোঝাতে পেরেছি? অর্থাৎ আমি ভিডিও পাবলিশ করার একটা নির্দিষ্ট টাইম পরে, চ্যানেল যখন আমার নতুন শুরু হয়, চ্যানেলে ভিউজ 0, একেবারে একটা ভিউ নেই, এই অবস্থায় তো ভিউ থাকে না। এখন ভিউ কোথা থেকে আসবে? হুট করে ভিউ আসবে হচ্ছে আপনার যদি হচ্ছে আপনি ব্যাকলিঙ্ক থেকে যদি কোনো ভিউ আসে সেটা আসলো, যদি না আসে আসার দরকার নেই, বা যদি এরপর হচ্ছে আপনার হচ্ছে যদি পেজ থেকে কোনো ভিউ আসে সেটা আসলো, না হলে বাদ, ওটাও দরকার নাই। আপনার হচ্ছে ইউটিউবে আপনি একটা সেম হচ্ছে কিওয়ার্ডের উপরে, যেমন হচ্ছে আপনি ইনফোগ্রাফ সেগমেন্টের উপরে, বা হচ্ছে আপনি এই যে এন্টারটেইনমেন্ট সেগমেন্টের উপরে আপনি যখন কন্টিনিউয়াসলি টানা 1 মাসের ভেতরে আপনি 4-5টা ভিডিও আপলোড দিয়ে ফেলবেন, বা 5-7টা ভিডিও, 10টা ভিডিও আপলোড দিয়ে ফেলবেন টানা 30 দিন বা টানা 40 দিন বা টানা 90 দিন হচ্ছে একটানা এই সেম জিনিসগুলো আপলোড দিয়ে যাবেন। অর্থাৎ ইউটিউবকে বুঝতে সময় দিতে হবে যে আপনার চ্যানেলটা এই ক্যাটাগরির আন্ডারে ভিডিও আপলোড করছে, আপনার চ্যানেলটা ইনফোগ্রাফিক সেগমেন্টের আন্ডারে ভিডিও আপলোড করছে, এবং আপনার চ্যানেলে যথেষ্ট কোয়ালিটিফুল ভিডিও আপলোড হচ্ছে, এটা ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝতে দিতে হবে। ওকে, অনেক সময় ইউটিউব আমাদেরকে দেখায় রিইউজড কন্টেন্ট, দেখিয়ে মনিটাইজ দেয় না। তো এই রিইউজড কন্টেন্ট কোন টাইপের কন্টেন্টগুলোতে দেখায়? আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওগুলো মিক্স করে ইউটিউবে আপলোড করে দেই। আমরা অনেক সময় হচ্ছে বিভিন্ন কমেন্ট্রি করি না, বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও কেটে কুটে আনে, মিক্স করে এনে ভিডিওটা আপলোড করে দেয়, এইগুলোকে হচ্ছে রিইউজড কন্টেন্ট বলে। তো ইউটিউব যখন খেয়াল করবে যে আপনার প্রত্যেকটা কন্টেন্ট রিইউজড হয়ে যাচ্ছে, আপনি ফেসবুক থেকে ডাউনলোড করে মিক্স করে আপলোড করছেন, ইউটিউবের অন্যের ভিডিও এনে মিক্স করে কেটে আপলোড করছেন, সেখানে নতুনত্ব কিছু নেই, অর্থাৎ আপনি যখন ভিডিওর ভিতরে নতুনত্ব কিছু থাকবে সেটা কিন্তু ইউটিউবের মেশিনই বুঝতে পারবে যে আপনার ভিডিওর ভিতরে ভয়েস আছে, ভিডিওটা সুন্দর করে এডিট করা, ভিডিওর ভিতরে টেক্সট আছে, ভিডিওর ভিতরে অ্যানিমেশন আছে, ভিডিওর ভিতরে ট্রানজিশন আছে, ভিডিওর ভিতরে আপনি কালার কারেকশন করেছেন, কালার চেঞ্জ আছে, ভিডিওর ভিতরে হচ্ছে অসংখ্য ফুটেজ আপনি চেঞ্জ করেছেন, মিক্স করেছেন। এটা যখন ইউটিউব বুঝতে পারবে যে হ্যাঁ এটা ইনফোগ্রাফিক সেগমেন্টের আন্ডারে পড়ে, ওকে, এটা আমার ক্যামেরা কন্টেন্টের আন্ডারে পড়ে, এই ক্যামেরা কন্টেন্টটা অন্য কোনো জায়গায় ছিল না, এই ক্যামেরা কন্টেন্টটা হচ্ছে ইউটিউবে সর্বপ্রথম আপনিই আপলোড করেছেন, যেটার হচ্ছে সাথে কথা আছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যাই থাকুক না কেন, এইভাবে যখন আপনি সেম জিনিস আপলোড করে যাবেন, ইউটিউবকে বুঝতে সময় দিতে হবে। ইউটিউব এরকম না মনে করে যে আপনি কন্টেন্টটা কোথাও থেকে চুরি করে এনেছেন বা কন্টেন্টটা গোজামিল দিয়ে আপলোড করে দিয়েছেন, এরকম বুঝলে ইউটিউব আপনাকে সাজেশনে কম দেবে, সাজেশনে দিবে না। ওকে, ইউটিউবকে সুন্দর করে একেবারে যখন কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন, তখন ইউটিউবও বুঝবে যে আপনার ভিডিওটা কোয়ালিটিফুল। তখন ইউটিউব আপনার ভিডিও আপনি যখন টানা এভাবে কন্টিনিউয়াসলি ধরেন এই যে লাস্ট হচ্ছে 2 মাস ধরে আপলোড করছেন, তখন ইউটিউব বুঝতে পারবে, ইউটিউবের অ্যালগোরিদম, ইউটিউবের মেশিনই বুঝতে পারবে যে আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছেন, এবার আপনাকে সাজেশনে দেওয়া উচিত। তখন আপনার এই ভিডিওটা ধরেন, এই ভিডিওটা আপনার চ্যানেলে একেবারে প্রথম ভিডিও, বা এই ভিডিওটা আপনার চ্যানেলে একেবারে প্রথম ভিডিও, তখন আপনার এই ভিডিওটা আস্তে আস্তে সাজেশনে দেওয়া শুরু করবে। অর্থাৎ আপনাকে কিছুটা অল্প অল্প করে সাজেশনে দিবে। ধরেন আপনার এই ভিডিওটা 20 জনের সাজেশনে গেল, ইউটিউব সর্বপ্রথম এরকম করে সাজেশনে দেয়, 20 জন, 25 জন, 30 জন, এরকম করে ইমপ্রেশন দেয়।
20টা 25টা, এই ইমপ্রেশন থেকে কেমন ক্লিক পড়ছে, 20টা ইমপ্রেশন থেকে কি 2টা 3টা 4টা ক্লিক পড়ছে নাকি একটাও পড়ছে না, এভাবে চেক করে। এরপর আপনার 200 ইমপ্রেশন দেয়, 2000 ইমপ্রেশন দেয়, 20,000 ইমপ্রেশন দেয়, 2 লাখ ইমপ্রেশন দেয়। এখন আপনাকে ইমপ্রেশন দিয়েছে 2 লাখ, অর্থাৎ 2 লাখ মানুষের সামনে দিয়েছে, কিন্তু আপনার ভিডিওতে ক্লিক পড়ছে না 20টাও। তাহলে আপনার কোথায় ঝামেলা আছে? থাম্বনেলে টাইটেলে ঝামেলা আছে। আপনি এমন কিছু দেখাতে পারেননি, লিখতে পারেননি, যার জন্য ভিউয়ার আপনার থাম্বনেলে বা টাইটেলে ক্লিক করে, ওকে, বা যে অটোপ্লে হয়ে যায়। আপনার ইন্ট্রোতে এমন কিছু ছিল না যা দেখে ভিউয়ার ক্লিক করেনি, ওকে। তো এইখানে যখন আপনার ফার্স্ট কন্টেন্টটা র্যাঙ্ক করছে, অর্থাৎ যখন আপনার ওই ফার্স্ট কন্টেন্টে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে, সেইখানেই যখন আপনার গোজামিল হয়ে যাচ্ছে, সেইখানেই যখন গোড়াইগলদ হয়ে যাচ্ছে, তখন আপনার বাকি কন্টেন্টগুলো কীভাবে র্যাঙ্ক করবে? ধরেন এই কন্টেন্টটা সাজেশনে যাচ্ছে, সাজেশনে তার একটা ভিডিও দেয় না, এক রোতে বা এক সিরিয়াল, ধরেন এইটা দিল, এইটা দিল, এইটা দিল, এইটা দিল, এইভাবে গ্যাপ দিয়ে 2-4টা গ্যাপ দিয়ে এইভাবে হচ্ছে সাজেশনে আস্তে আস্তে দেয়। সর্বপ্রথম একটা দিয়ে শুরু করে। তো ওইটা যখন সাজেশনে যায়, ওইটাকেই এমন মানে কোনটা সাজেশনে যাবে সেটা তো আর বলা যায় না, যে এইটাই যে যাবে এটা তো বলা যায় না, এইটাও যাইতে পারে, এইটাও যাইতে পারে। তো যেটা যাবে ওইটা মানে প্রত্যেকটা কন্টেন্টই হচ্ছে আপনাকে টপ নচ হইতে হবে। তখন হচ্ছে ধরেন আপনার হুট করে এইটা সাজেশনে চলে গেল, তো এইটা সাজেশনে চলে যাওয়ার পরে এইটা আপনার ভিউয়ার ইমপ্রেশন দিল 20,000, সেখান থেকে আপনার ক্লিক পড়লো 2,000, অর্থাৎ আপনার 2,000 ভিউ হয়ে গেল। এবার ওই 2,000 ভিউয়ারকে একেবারে শেষ পর্যন্ত রাখতে হবে, ওকে। এইগুলো কিন্তু আপনার চ্যানেলের শুরু থেকেই করতে হবে। এমন না যে আপনি এখন হচ্ছে অ্যাজ ইউজুয়াল গোজামিল দিয়ে স্লাইড দিয়ে কন্টেন্ট বানিয়ে চালিয়ে দিয়েছেন, পরে ঠিক করবেন, পরে ঠিক করা যাবে না, এখনই ঠিক করতে হবে। একেবারে শুরুর এই কন্টেন্টটা থেকে ঠিক হতে হবে, একেবারে লাস্ট কন্টেন্ট পর্যন্ত একেবারে টপ নচ কোয়ালিটি বানাতে হবে। এইভাবে বানিয়ে আপলোড দিয়ে যেতে হবে। ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনি হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওগুলো যথেষ্ট কোয়ালিটিফুল, এবং সেটা প্রথমে তো মেশিন বুঝছেই, এরপর সে আরও ভালো করে বোঝার জন্য সে কিন্তু আপনার ভিডিওতে মানুষের সামনে দিয়ে ইমপ্রেশন দিবে, যে মানুষ কেমন রিয়্যাক্ট করে। মানুষ যখন দেখবে যে মানুষ আপনার ভিডিওতে ইমপ্রেশনও দিচ্ছে, ক্লিকও দিচ্ছে বেশ ভালো, তখন আপনার অন্যান্য ভিডিও 1-2টা করে সাজেশনে যাওয়া শুরু করবে। এই ভিডিওগুলো আবার এমন বানাবেন না যে এই ভিডিওগুলো দেখে যেন আবার ক্লিক না করে, বাকি সবগুলো কন্টেন্টই সেম ভালো বানাতে হবে। সেই কন্টেন্টগুলোতেও যখন ভালো ইমপ্রেশন পড়বে, ক্লিক পড়বে, তখন আপনার ভিডিওগুলো আস্তে আস্তে সাজেশনে যাওয়া শুরু করবে। একেবারে প্রথম যে কন্টেন্টটা র্যাঙ্ক করেছিল সেটা একেবারে সাজেশনে চলে গিয়ে দেখবেন যে সেটা ভিউটিউ হয়ে র্যাঙ্ক করে গিয়ে যাচ্ছে, এবং বাকি কন্টেন্টগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করছে। এরকম করে আপনাকে হচ্ছে এই কন্টেন্টটার পরে, এই যে প্রথম কন্টেন্টটা র্যাঙ্ক করছে, তারপরে কিন্তু আপনাকে কন্টেন্টের কোয়ালিটি আরও বাড়িয়ে দিতে হবে, এবং আপলোড রেগুলার করতে হবে, এবং ওই সময় হচ্ছে একেবারে আরও টপ নচ কোয়ালিটির ভিডিও বানাতে হবে। কারণ এই ভিডিওটার পরেই কিন্তু আপনি ব্রাউজ ফিচার্স পাচ্ছেন। এই ভিডিওটা যখন ভিউয়ার দেখছে, তারপরে যখন আরেকটা ভিডিও সাজেশনে যাচ্ছে বা যাচ্ছে না, প্রথম ভিডিওটা দেখার পরেই কিন্তু আপনি ব্রাউজ ফিচার্স পাচ্ছেন। অর্থাৎ আপনার ভিডিওটা সাজেশনে গেল, সাজেশনে যাওয়ার পরই কিন্তু আপনি ব্রাউজ ফিচার্স পাবেন। অর্থাৎ এই ভিডিওটা আপনি দেখেছে, এখন আপনাকে ওই ব্রাউজিং ফিচার্স থেকে আরেকটা ভিডিও কিন্তু ব্রাউজার শো করবে। হচ্ছে আপনার 2 লাখ ভিউ হলে সেখান থেকে 5-7 হাজার বা হচ্ছে অ্যাভারেজে 200 হলেও শো করবে। তো ওই 200 যাতেও আপনার কাজে লাগাতে হবে আর কি। ব্রাউজ ফিচার্সে যখন আপনার পরে পাবলিশ করা ভিডিওটা যাবে, অন্যান্য ভিডিওগুলো যাবে, সেগুলো যাতে হচ্ছে মানুষ দেখেই ক্লিক করে, এবং ক্লিক করে একেবারে শেষ পর্যন্ত থাকে, এরকম কোয়ালিটির ভিডিও বানাতে হবে, ওকে। তো এখান থেকে আপনি আশা করছি বোঝাতে পেরেছি যে যখন আপনার এই কন্টেন্টটা র্যাঙ্ক করলো বা এই কন্টেন্টটা র্যাঙ্ক করলো, তারপরেই কিন্তু আপনার হচ্ছে মানে আপনার উপরে দায়িত্ব বেড়ে গেল যে আপনি এরপর থেকে যে কন্টেন্টগুলো বানাবেন, প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু আপনার ব্রাউজ ফিচার্স পাবে, এবং ব্রাউজ ফিচার্স পেলে সেইটাকে কীভাবে কাজে লাগাবেন, এবং ব্রাউজ ফিচার্স পাওয়ার পরে কিন্তু সেই কন্টেন্টগুলো বাকি কন্টেন্টগুলোকে সাজেশনে যাওয়ার জন্য হেল্প করে, ওকে। তো আপনার দেখেছেন এটা কতটা হচ্ছে ইন্টিগ্রেটেড একটা সিস্টেম, কতটা সম্পৃক্ত, একটার সাথে একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও কিন্তু সম্পৃক্ত। অর্থাৎ আপনার প্রথম ভিডিওটার সাথে আপনার পুরো চ্যানেলের ক্যারিয়ার জড়িত। আপনার প্রথম ভিডিওটা যদি যেটা র্যাঙ্ক করছে, যেটা ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে, সাজেশন দিচ্ছে, সেটা যদি র্যাঙ্ক করাতে না পারেন, সেটা যদি অডিয়েন্সকে ধরে রাখতে না পারেন, ইউটিউব সর্বোচ্চ আপনাকে আরও 2-1টা ভিডিও দিয়ে দেখতে পারে, এবং সেইগুলোয় যখন আপনি হচ্ছে কোয়ালিটি দিবেন না, তখন আপনার অবস্থা কেমন হবে একবার হিসাব করেন। তখন আপনার চ্যানেল আর কখনোই র্যাঙ্কে যাবে না। আপনি দেখবেন যে আপনি ভিডিও আপলোড দিয়েই যাচ্ছেন লাস্ট 6 মাস ধরে, কিন্তু কোনো র্যাঙ্ক নাই, কারণও বুঝতে পারবেন না। কারণ হচ্ছে এটাই, এই যে দেখেন, আপনি ধরেন চ্যানেল শুরু করেছেন এইখানে হচ্ছে আপনি এরকম ভিডিও বানিয়েছেন, একেবারে লো কোয়ালিটির ভিডিও বানিয়েছেন। ভিডিও বানানোর পরে আপনি এখান থেকে অ্যাজ ইউজুয়াল স্লাইড দিয়ে ভিডিও বানিয়ে এই পর্যন্ত এসেছেন, ঠিক আছে। এই থেকে ভিডিও বানিয়ে এই পর্যন্ত এসেছেন। এই পর্যন্ত আসার পরে এখান থেকে আপনি আবার হচ্ছে একটু কোয়ালিটিফুল ভিডিও দিয়েছেন। তো
তো ইউটিউব কিন্তু আপনাকে একেবারে শুরুতেই যে শুরুর দিকের ভিডিওগুলোর মধ্যে থেকে একটা সাজেশনে দিল, এখানে স্লাইড ভিডিও বানিয়েছেন, এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভয়েস নাই, মিক্স করা ভিডিও, এখানে ভয়েস নাই, ইন্টারেস্টিং কিছু নাই, অ্যাজ ইউজুয়াল ভিডিও বানিয়ে রেখেছেন। তো এখান থেকে যখন 5টা 6টা ভিডিও আপনার সাজেশনে গেল, যাওয়ার পরে কোনো র্যাঙ্ক হলো না, মানুষ কিন্তু জানেও না, ইউটিউব জানেও না যে আপনার এইখানের কন্টেন্টগুলো হচ্ছে বেশ কোয়ালিটিফুল। ওকে, কেউই জানবে না আপনি যে কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছেন, আপনার যে কোয়ালিটি আপগ্রেড হয়েছে, এগুলো কেউ জানবেই না। কারণ আপনি শুরুর দিকে যে কন্টেন্টগুলো বানিয়ে রেখেছিলেন এগুলো হচ্ছে লো কোয়ালিটিফুল। ওকে, তো এই জন্য আমরা বলি যে চ্যানেলের যদি লো কোয়ালিটিফুল কোনো ভিডিও থাকে সেগুলো প্রাইভেট করে দিতে, সেগুলো রাখার দরকারই নাই। যদি কন্টেন্ট মনে হয় যে আপনার লো কোয়ালিটিফুল, সেই কন্টেন্ট আপলোডই করবেন না, ডিলিট করে দিবেন, বানানোর পরে ডিলিট করে দিবেন, আপলোড করার দরকার নাই। কারণ ওইগুলো আপনার হচ্ছে চ্যানেলের ক্যারিয়ার ধ্বংস করার জন্য ওই একটা কন্টেন্টই যথেষ্ট। একটা কন্টেন্ট সাজেশনে গেল, ভিউ হলো না, ওই একটাই যথেষ্ট আপনার ক্যারিয়ার ধ্বংস করার জন্য। তো এরকম ভিডিও চ্যানেলে রাখা যাবে না, যাতে প্রত্যেকটা ভিডিওই হচ্ছে আপনার চ্যানেলে ইমপ্রেশন দেয়, প্রত্যেকটা ভিডিওই আপনার কাজে লাগে। এরকম প্রত্যেকটা ভিডিও রাখতে হবে যে ভিডিওটা মানুষ দেখছে, এই ভিডিওটাই আপনার পরবর্তী ভিডিওটার সাথে জড়িত, এই ভিডিওটা আপনার তার পরবর্তী ভিডিও, তার পরবর্তী ভিডিও, তার পরবর্তী ভিডিও, এইগুলোর সাথে ইন্টিগ্রেটেড, পরস্পরের সাথে পরস্পর সম্পর্কযুক্ত। ওকে, তো এইটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে যে আমি যখন সাজেশন পাচ্ছি তখন আমি কিন্তু ব্রাউজিং ফিচার্সও পাচ্ছি, এবং ব্রাউজিং ফিচার্স যখন পাচ্ছি তখন কিন্তু আমি মেইন দুইটা জিনিসই পেয়ে গেলাম। এবার আমাকে সাজেশন এবং ব্রাউজিং ফিচার্সে মিলিয়ে রাখতে হবে। আমাকে হচ্ছে প্রচুর কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে, মোদ্দা কথা হচ্ছে আপনাকে প্রচুর কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে। ওকে, তাহলে আপনি সাজেশনও পাবেন, ব্রাউজিং ফিচার্সও পাবেন, আপনাকে আর কোনো কিছু এক্সট্রা করে চিন্তা করতে হবে না, এত অ্যালগরিদমও বুঝতে হবে না, আপনি অটোমেটিক্যালি র্যাঙ্ক করে যাবেন। অনেকে দেখে যে অমুক তো মাসে 2টা ভিডিও বানায়, অমুক তো 6 মাসে 2টা ভিডিও বানায়, তো সে লাখ লাখ ভিউ পায়, মিলিয়ন ভিউ পায়, আমি তো রেগুলার ভিডিও বানাই, আমার ভিউ হয় না। কেন হয় না? কারণ হচ্ছে কোয়ালিটি। ইউটিউব দেখছে যে তার ভিডিও মানুষ একেবারে 0 সেকেন্ড থেকে শুরু করে 10 মিনিট পর্যন্ত সব দেখে, তো সে 6 মাস পরে আপলোড করুক আর 2 বছর পরে আপলোড করুক, ইউটিউব ওই ভিউয়ারকে ওই ভিডিও সাজেস্ট করবেই, কারণ সে ওই ভিডিওটা সম্পূর্ণ দেখেছিল। আর আপনার ভিডিও শো করে, আপনি রেগুলার 20টা করে ভিডিও আপলোড দেন, কোনো ফ্যাক্ট না, কারণ আপনার ভিডিও মানুষ ইন্টারেস্ট ফিল করেনি। আপনার যখন প্রথম ভিডিওটা সাজেশনে গিয়েছিল, তারপর ভিডিওগুলো যখন সাজেশনে গিয়েছিল, এখান থেকে 5টা 7টা 10টা ভিডিও সাজেশনে গিয়েছে, কোনোটাই ক্লিক করেনি, ক্লিক করলে আবার কেটে দিয়েছে, ইমপ্রেশন দিলে আবার ক্লিক পড়েনি, ক্লিক পড়লে সেগুলো থেকে আবার ভিউয়ার অডিয়েন্স রিটেনশন 5-10% ছিল, যে কারণে হচ্ছে আপনি এখন যদি ভিডিও বানাইতে মরেও যান, এগুলো ইউটিউবের কাছে ফ্যাক্ট না, কারণ ইউটিউব তো জানেই না যে আপনি কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছেন। ইউটিউবকে জানাতে হলে কী করতে হবে, ইউটিউবে শুধুমাত্র কোয়ালিটিফুল ভিডিওগুলো রাখবেন, ভিউয়ার যে ভিডিওগুলোতে ক্লিক করবে সেগুলো অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। ওকে, তো এখানে আমরা আশা করছি এই জিনিসটা বুঝতে পারলাম। তো এটা আমরা এবার কেটে দেই। এরপরে আমরা হচ্ছে এখানে আমরা একটু খেয়াল করি, এই যে সেগমেন্টটাতে এখানে হচ্ছে আরও একটা সেগমেন্ট রয়ে গিয়েছে। এইখানে দেখেন যে এই ভিডিওটা বেল নোটিফিকেশন সেন্ড হয়েছিল 1,88,000 মানুষের কাছে, এই ভিডিওটার বেল নোটিফিকেশন। ওকে, 1,88,000 মানুষের কাছে এই ভিডিওটার বেল নোটিফিকেশন সেন্ড হয়েছে, অর্থাৎ এটা ওভারভিউতে ছিলাম আমরা, ওভারভিউ থেকে এইগুলো আমরা কমপ্লিট করেছি। এরপরে আমরা রিচের ভিতরে এসেছি। রিচের ভিতরে আসার পরে আমাদের ইমপ্রেশন তো দেখলাম, প্রায় 9 মিলিয়নের মতো ইমপ্রেশন ছিল, যার ভেতর থেকে বেল নোটিফিকেশন সেন্ড হয়েছিল এই ভিডিওটার 1,88,000 মানুষের কাছে, এবং সেখান থেকে ক্লিক পড়েছে মাত্র 1%। ওকে, টিপিক্যাল অন ইউটিউব 0.5 থেকে 2.5%, অর্থাৎ ইউটিউবে হচ্ছে নর্মালি হচ্ছে 2.5 থেকে 5%-এর 0.5 থেকে 2.5% পর্যন্ত, তো সেখান থেকে আমার 1%-এর মতো ক্লিক করেছে, অর্থাৎ মিডিয়াম একটা পজিশনে আছে। তো এখানে হচ্ছে আমাদের এটা আরও বেশি হতে পারতো, আমরা সবসময় হিসাব করবো যে আরও বেশি কেন হলো না। তো আরও বেশি কেন হতে পারতো, এখানে হয়তো বা আমার কোনো জায়গায় ভুল ছিল, সে কারণেই হচ্ছে আমার আরও বেশি হয়নি। বেল নোটিফিকেশন হচ্ছে প্রায় 2 লাখ মানুষের কাছে সেন্ড হয়েছে, কিন্তু ক্লিক করেছে মাত্র 1%, অর্থাৎ প্রায় মাত্র 2,000 মানুষ ক্লিক করেছে। তো এই বেল নোটিফিকেশন থেকে আমার মাত্র 2,000 ভিউ হয়েছে। এখানে অবশ্যই আমার কন্টেন্টের ল্যাগিংস ছিল, আর না হলে 2 লাখ মানুষের কাছে নোটিফিকেশন যায়, 2,000 মানুষ ক্লিক করে, কারণ কি অন্তত 2 লাখ থেকে অন্তত 20,000 ক্লিক করা উচিত, কারণ ধরে নিলাম বাকি 1,80,000 দেখে না, নোটিফিকেশন দেখে না, কেটে দেয়, কিন্তু 20,000 মানুষের তো দেখে ক্লিক করা উচিত, তাই না? তো তারা কেন ক্লিক করে নাই, এটা নিশ্চয়ই আমার ফল্ট।
এখান থেকে আমাদেরকে এই ফলটা ধরতে হবে। এরপর আপনার সাজেস্টেড থেকে এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 55%, ব্রাউজ ফিচার্স থেকে 37%। এটা কিন্তু পরে বেড়ে গিয়েছে, আপনার কিন্তু এমন না যে এইটা সাজেশনে যাওয়ার পরে এটা সাজেশনে যাওয়ার পরে ব্রাউজ ফিচার্সটা বেড়েছে। এটা এমনও হতে পারে যে ব্রাউজ ফিচার্সটা উপরে ছিল, 37% ছিল, পরে সাজেস্টেডটা হুট করে বেড়ে যাওয়ার কারণে সাজেস্টেডটা উপরে চলে এসেছে। এটা এমন হতে পারে যে অন্যান্য ভিডিওগুলো মানুষ আগে দেখেছে, তারপরে আগে দেখার কারণে এই ভিডিওটা ব্রাউজ ফিচার্সে ছিল, 30-35% পর্যন্ত ব্রাউজ ফিচার্স থেকে এসেছে, তারপরে ব্রাউজ ফিচার্স বেশি থাকার কারণে ভিডিওটা সাজেশনে গিয়ে এখন দেখেন ভিডিওটার সাজেশন 55% হয়ে গিয়েছে। ভিডিওটার মোস্ট অফ দ্য ভিউ সাজেশন থেকে এসেছে এখন দেখা যাচ্ছে, অর্থাৎ লাস্টের দিকের যে ভিউগুলো সেগুলো কিন্তু সাজেশন থেকে এসেছে। আমি যেগুলো বলছি এগুলো একটু ফোকাস করবেন, একটু কমপ্লিকেটেড লাগতে পারে। তো ভিডিওর লাস্টের দিকের ভিউগুলো কিন্তু এখানে সাজেশন থেকে দেখতে পাচ্ছি। আবার এখানে এই যে 37% ভিউর এটা কিন্তু ব্রাউজ ফিচার্স থেকে, অর্থাৎ সব থেকে বেশি যে রেশিও এই দুইটা কিন্তু এই দুইটা থেকেই। ওকে, এরপর আপনার এক্সটার্নাল থেকে 0%, অর্থাৎ একটা মানে 1%ও অনেক কম, সেজন্য 0% দেখাচ্ছে। যার ভিতর থেকে হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক মেসেঞ্জার থেকে, গুগল সার্চ থেকেও এসেছে। গুগল সার্চ থেকে 12% পর্যন্ত এসেছে। এরপরে আপনার ট্রাফিক সোর্স সাজেস্টেড ভিডিওস, অর্থাৎ আপনার ভিডিওতে আপনি বুঝতে পারলেন যে সাজেশনে গিয়েছে। এবার কোন কোন ভিডিওর সাজেশনে গেল, কোন কোন চ্যানেলের সাজেশনে গেল, এটা তো আমাদের ভিডিও, এটা আমরা এটা মায়াজলের ভিডিও, এটা মায়াজলের ভিডিও, এটা মায়াজলের ভিডিও, এটা মায়াজলের ভিডিও, এইটা অন্য একটা চ্যানেলের ভিডিও। ওকে, তো এই ভিডিওগুলো কোন ভিডিওর সাজেশনে যাচ্ছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন। এই ভিডিওগুলো কোন কিওয়ার্ড থেকে সাজেশনে আসছে সেগুলোও আপনি দেখতে পাচ্ছেন। ওকে, আপনি কিন্তু চাইলে এই কিওয়ার্ডগুলো পরবর্তীতে ইউজ করতে পারেন, যে মানুষ কোন কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে আপনার চ্যানেলে এসে আপনার ভিডিও দেখছে, এই ভিডিওটা দেখেছে, সেটা আপনি বুঝতে পারছেন এইখানে এসে। এই কিওয়ার্ডগুলো আপনি কিন্তু এরপর থেকে আপনার ভিডিওর ভিতরে ইউজ করতে পারেন, কারণ এই কিওয়ার্ডগুলো দিয়ে যেহেতু সার্চ করে আপনার ভিডিও এসে দেখছে, সেহেতু এই কিওয়ার্ডগুলো আপনি এরপর থেকে আপনার ভিডিওতে ইউজ করলে তারা এসে ডিরেক্টলি আপনার ভিডিও আগে পাবে। ওকে, এরপর আপনার দেখেন প্লেলিস্ট থেকে আপনার মোটামুটি ভালোই ভিউ আসে। ওকে, অন্তত 0% না, এটা 0.1%, এটা আরও বেশি হবে। আমি তো প্লেলিস্ট নিয়ে খুব বেশি কাজ করিনি এই চ্যানেলে, যে কারণে প্লেলিস্টে এখানে একেবারে ভিউ দেখা যাচ্ছে না, তারপরে মোটামুটি বেশ ভালোই আছে। এরপর সাজেস্টেড ভিডিও দেখলাম, এখান থেকে আপনি আরও দেখতে পারেন, অন্যান্যগুলো দেখতে পারেন যে আপনার কোন কোন ভিডিও থেকে সাজেশনে বেশি এসেছে। এই ভিডিওগুলো থেকে সাজেশনে সব থেকে বেশি এসেছে। আপনার এই কন্টেন্ট কেন র্যাঙ্ক করেছে, কোন কোন কন্টেন্টের সাজেশন থেকে র্যাঙ্ক করেছে, তার সমস্ত ডিটেইল একেবারে আপনি এখানে প্রিন্ট আউট করে দিয়েছে আপনাকে, যে কোন কোন কন্টেন্ট থেকে আপনার কত % ভিউ এসেছে, কয়টা ভিউ এসেছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত ছিল, এই ভিডিওটার সাজেশন থেকে যে ভিউটা এসেছে সেটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত ছিল, এই ভিডিওটার সাজেশন থেকে যে অডিয়েন্সটা এসেছে সেটার ভিউ ডিউরেশন কত ছিল, সেটা থেকে আপনার ওয়াচ টাইম কত ঘন্টা ছিল, এই ভিডিওটার সাজেশন থেকে যে ইমপ্রেশন দিয়েছে সেই ইমপ্রেশনটা কয়টা ইমপ্রেশন ছিল, ক্লিক থ্রু রেট কেমন ছিল, সব কিছুই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে একেবারে ডিটেইলে দিয়ে দিয়েছে। ওকে, এখানে আপনি জিওগ্রাফি দেখতে পারবেন যে আপনার কোন এরিয়া থেকে আপনার ভিউ হয়েছে, কোন কোন এরিয়ায় আপনার ভিউয়ার বেশি, সেই এরিয়ার ভিউয়ারদেরকে আপনি এরপর থেকে টার্গেট বেশি করবেন, সেই এরিয়ার ভিউয়ারদেরকে নিয়ে বেশি কাজ করবেন। ওকে, সেই ভিউয়ারদেরকে ভিডিও বানানোর সময় প্রাধান্য দিবেন, তাহলে তারা প্রাধান্য পেলে তারা এরপর থেকে আপনার ভিডিও বেশি দেখবে, আপনার কথাটা মাথায় থাকবে তাদের। এই বিষয়গুলো, এই ছোট বিষয়গুলো একটু মাথায় রাখতে হয়। ওকে, এরপর থেকে আপনি ভিডিওর ভিতরে বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব, এই 3টে শব্দ যদি ব্যবহার করেন, যে বাংলাদেশ, ভারত, সৌদি আরব, আপনার শুনলেই কিন্তু ভালো লাগে। যখন কেউ একটা ভিডিওর ভিতরে বাংলাদেশ বলে বা ভারত বলে, বা যে সৌদি আরবে থাকে সৌদি আরব বলে, তার কিন্তু শুনলেই ভালো লাগে। এটা ইনডিরেক্ট সাইকোলজিক্যাল একটা ফিল, এটা বুঝতে পারে না কিন্তু কাজ করে। তো এই জিওগ্রাফি নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, যে কোন জিওগ্রাফি থেকে আপনার ভিউ সব থেকে বেশি এসেছে, কোন ভিউয়ার এজের ভিউয়ার আপনার চ্যানেলের সব থেকে বেশি। ওকে, 18 থেকে 24 বছর বয়সী ভিউয়ার সব থেকে বেশি। এই সেগমেন্টটা নিয়ে আপনি যদি চান কাজ করতে পারেন। ভিউয়ারের জেন্ডার, এখানে আমার মেল ভিউয়ার বেশি, ফিমেল ভিউয়ার একটু কম।
তো এই সেগমেন্টটা নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন ভিডিওর ভেতরে। আপনি হচ্ছে একেবারে টোটাল ইন ডিটেইল ইন ডেপথ সব কিছুর আপনি এখানে পেয়ে গিয়েছেন। এবার আপনাকে জাস্ট কাজ করতে হবে। ওকে, তো এখান থেকে তো আপনি বুঝতে পারলেন যে হচ্ছে আপনার ট্রাফিক সোর্স, ট্রাফিক প্লেলিস্ট, এই ট্রাফিক সোর্সটা আপনার বেশি ইম্পর্টেন্ট। এরপর আপনার হচ্ছে এক্সটার্নাল দরকার নাই। এখানে তো আদার্সই পেয়ে গিয়েছি, একেবারে শেষটাও পেয়ে গিয়েছি। তো রিচটা দেখলাম। এরপর আমরা যদি এই ভিডিওটার এঙ্গেজমেন্টে আসি, এঙ্গেজমেন্টে এসে আপনি লাইক কেমন পড়েছে, লাইক 96% পড়েছে, চ্যানেলের অ্যাভারেজ হচ্ছে 94%, আপনার মোটামুটি বেশ ভালোই পড়েছে। আপনি লাইক নিয়ে কাজ করতে পারেন। এখান থেকে আপনি দেখবেন যে লাইক কত পার্সেন্ট পড়ছে। লাইক 60-70% হলে আপনি ভিডিওর ভেতরে লাইকের গুরুত্বটা একটু বাড়িয়ে দেবেন, ভিডিওর ভেতরে বলে দেবেন যে হচ্ছে লাইক করতে, বা লাইক যাতে করে সেই ব্যবস্থা নিতে হবে। এরপর এন্ডি স্ক্রিনের এলিমেন্টে ক্লিক করেছে 8% মানুষ। ওকে, এন্ডি স্ক্রিনের এলিমেন্টে ক্লিক পড়ছে কিনা, যদি ক্লিক না পড়ে ক্লিক পড়ানোর ব্যবস্থা করতে হবে। সেই জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে। এন্ডি স্ক্রিনে কী করলে আপনার ক্লিক পড়বে? এন্ডি স্ক্রিনে আপনি হচ্ছে ভিডিও 2টা না দিয়ে একটা বড় করে দিতে পারেন, তাহলে হচ্ছে ভিডিওর চোখে বেশি পড়বে। এন্ডি স্ক্রিনে বলে দিতে পারেন যে ভিডিওর শেষে আমি একটা ভিডিও রেখে দিয়েছি, সেটা আপনি এরপরে দেখতে পারেন, ঠিক আছে? বা এই ভিডিওটার সেকেন্ড পার্ট বা ফার্স্ট পার্ট আমার ভিডিওর শেষে দেওয়া আছে, যেটা আপনি দেখতে পারেন, বা এই ভিডিওটার বাকি অংশ আমার ভিডিওর শেষে দেওয়া আছে, বা আপনি চাইলে অমুক ভিডিওটা দেখতে পারেন, এইভাবে বলে দিতে পারেন। আপনি মেনশন করে দিতে পারেন, আপনি হচ্ছে বড় করে দিতে পারেন। আপনি এখানে ভিডিওর ভেতরে একটা তীর চিহ্ন দিয়ে এখানে মার্ক করে এখানে এন্ড স্ক্রিনটা দিয়ে দিতে পারেন। ওকে, এখান থেকে আপনি এন্ড স্ক্রিনে ক্লিক পড়ছে কিনা, ক্লিক বাড়াতে হবে কিনা সেটাও এখান থেকে বুঝতে পারছেন। এবং এখান থেকে তো আপনি দেখতেই পাচ্ছেন যে ভিডিওর কোন কোন সেগমেন্টে এসে ভিউয়ার চলে গিয়েছে। এগুলো এখান থেকে আপনি দেখে বের করবেন এবং সেই সেগমেন্টে চাইলে পরবর্তীতে কাজ করতে পারেন। অডিয়েন্সের ভেতর যদি আসি, এখানে আপনি যদি দেখেন, এখানে হচ্ছে আপনার নট সাবস্ক্রাইবড ছিল 88%, অর্থাৎ এই ভিডিওটার যে ভিউ হয়েছে এটার সাবস্ক্রাইবারই না। 88% মানুষ এই ভিডিওটার সাবস্ক্রাইবারই না, নট সাবস্ক্রাইবার। তার এই ভিডিওটা তাদের সাজেশনে গিয়েছে। এবার আসেন যে সাজেশনে কেন গিয়েছে। সাজেশনে গিয়েছে কারণ ব্রাউজ ফিচার্সে ছিল, ব্রাউজ ফিচার্সে বেশি ছিল, যে কারণে হচ্ছে সাজেশনে গিয়েছে। সাজেশনে যাওয়ার কারণে এটা হচ্ছে সবার গণহারে সাজেশনে গিয়েছে, অর্থাৎ সাবস্ক্রাইবারদের সাজেশনে যায়নি, নট সাবস্ক্রাইবারের সাজেশনে গিয়েছে, যে কারণে হচ্ছে 88%ই হচ্ছে আমার সাবস্ক্রাইবার না, এবং আমার সাবস্ক্রাইবার হচ্ছে 11%। এই মানুষগুলো আমার আস্তে আস্তে সাবস্ক্রাইবারে রূপান্তরিত হবে আমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়। ওকে, আর না হলে আপনার এই যে 11% এটা আরও কমে যাবে, আপনার সাবস্ক্রাইবাররা আনসাবস্ক্রাইব করে দেবে। এরপর আপনি জিওগ্রাফি তো আমরা দেখেই আসলাম, জেন্ডারও দেখে এসেছি, অডিয়েন্স দেখে এসেছি। এবার হচ্ছে আমাদের রেভিনিউ, ভিডিওটা থেকে আমরা কী পরিমাণ টাকা ইনকাম করলাম, ভিডিওটার হচ্ছে আরপিএম কত ছিল, সিপিএম কত ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের খুব বেশি কিছু করার দরকার নাই। এরপর হচ্ছে আমাদের স্কিপেবল ভিডিও অ্যাড থেকে হচ্ছে কী পরিমাণ রেভিনিউ এসেছে, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলোর ক্ষেত্রে আমাদের খুব বেশি অ্যাকশন নেওয়ার নেই, যে কারণে হচ্ছে আমরা এগুলো স্কিপ করে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে কী করলাম, একটা ভিডিও অ্যানালাইসিস করলাম। ওকে, এবার আসেন আমরা এই ভিডিওটা থেকে একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আমরা আবার হচ্ছে কোথায় চলে যাব, আবার সেই অ্যানালিটিক্সে চলে যাব। অ্যানালিটিক্সে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এই ভিডিওটার ভেতরে। এভাবে আপনি বাকি ভিডিওগুলো অ্যানালাইসিস করবেন। আপনার এই ভিডিওটায় চাপ দিয়ে আমি এতক্ষণ হচ্ছে যে বকবকগুলো এই ভিডিওর ভিতরে করলাম, সেই বকবকগুলো আপনি এই ভিডিওর ভেতরে অ্যাপ্লাই করবেন। ওকে, আচ্ছা, তারপর আপনি কি করবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে কোন কোন ভিডিওগুলো সাজেশনে যাচ্ছে সেগুলো আপনি এখান থেকে মনিটর করবেন। ওকে, আপনি জিজ্ঞেস করেন না যে হচ্ছে কয়টার সময় আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া সব থেকে বেটার হবে, আমার চ্যানেলের জন্য কোন টাইমটা বেটার, আপনি এখান থেকেই বের করতে পারেন যে কোন টাইমটায় আপনার চ্যানেলে ভিউয়ার সব থেকে বেশি থাকে, এই টাইমটায়। ওকে, এই টাইমগুলোতে আপনার ভিউয়ার সব থেকে বেশি থাকে। আপনি এরকম একটা টাইমে ভিডিও আপলোড করতে পারেন। এটা আপনার কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে। আপনি চাইলে আপলোড টাইম কমিয়ে বাড়িয়ে সরিয়ে এই সময়টা নিয়ে আসতে পারেন, অনেক বেশি থাকে। তো এরপর আপনার হচ্ছে এখান থেকে কোন টাইমটায় আপনার অডিয়েন্স সব থেকে বেশি ড্রপ করে, এই যে রাত 12টার পর থেকে অডিয়েন্স ড্রপ করা শুরু করে, রাত 12টার পর থেকে অডিয়েন্স ড্রপ করা শুরু করেছে, ড্রপ করে আবার এই পরের দিন দেখেন আবার 12টার পর থেকে ড্রপ করা শুরু করেছে, অর্থাৎ 12টার পরে ভিডিও আপলোড করা যাবে না আপনার রিজিয়নে।
ঠিক আছে, আপনি যে রিজিয়নে বাস করেন, অর্থাৎ আমরা বাংলাদেশ ভারত থেকে 12টার পরে ভিডিও আপলোড করলে সেটা র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক কমে যায়, কারণ ভিডিও আপলোড করার পর ভিউটা আসে না। ভিডিও আপলোড করার পর 4-5-6 ঘন্টার ভেতরেই আপনার ভিউটা নিয়ে আসতে হবে। ওকে, সেটা সাজেশন থেকে পারেন, ব্রাউজিং ফিচার্স থেকে পারেন, আপনি ভিউয়ারকে টেনে আপনার ভিডিওর সামনে বসায় দিতে পারেন, যেমনে পারেন আপনার ওই 4-5-7 ঘন্টার ভেতরে ভিউ একটা অ্যাভারেজ ভিউ রাখতে হবে, সেটা ব্রাউজিং ফিচার্স থেকে বেশি আসে। ওকে, তো এই হচ্ছে টাইমটা আপনি এখান থেকে খেয়াল করতে পারেন, এই টাইমটাও আপনি এখান থেকে অ্যানালাইসিস করে বের করবেন, এবং আপনার কোন ভিডিওগুলো হচ্ছে কেমন ভিউ হচ্ছে সেগুলো আপনি এখান থেকে বের করবেন। ওকে, গেল। এরপর আসি আমরা হচ্ছে এখানে লেটেস্ট ভিডিও, এটার তো হচ্ছে কেমন অ্যানালিটিক্স ছিল সেটা আমরা এখান থেকেও দেখতে পারি, ভিডিওর ভেতরে যেও দেখতে পারি, একই সেম জিনিস। এটা আপনাকে আলাদা করে নোটিফিকেশন দিচ্ছে যে একেবারে লেটেস্ট ভিডিওর কেমন পারফরমেন্স। এরপর আপনি যদি রিচের ভিতরে আসেন, রিচের ভিতরে আসলে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে আপনার সেম জিনিস, আগেরগুলো আমরা একটা ভিডিওর উপরে বেস করে দেখেছিলাম, এটা আপনার টোটাল চ্যানেলের উপরে। সাজেস্টেড থেকে আসছে 44%, ব্রাউজিং ফিচার্স থেকে আসছে 41%। রেশিওটা দেখেছেন, খেয়াল করেছেন? আমরা যে সাজেশন নিয়ে লাফাই সেই সাজেশনটা 44% এবং ব্রাউজ ফিচার্স কিন্তু তার নিচেই 41%, অর্থাৎ সেম প্রায় 50-50 বলা যায়। ওকে, এই দুইটাই কিন্তু আমার চ্যানেলের টোটাল যে ভিউ, এই দুইটা মিলে ভাগ করে দেন আপনি। ধরেন আমার চ্যানেলে যদি 20 লাখ ভিউ থাকে, 10 লাখের। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে ব্রাউজ ফিচার্সের দিকেও নজর দিতে হবে, সাজেস্টেডের দিকেও নজর দিতে হবে, এবং এই দুইটার উপরে কীভাবে নজর দিতে হবে, আপনাকে কন্টেন্ট কোয়ালিটি বেটার করতে হবে। ওকে, কন্টেন্ট কোয়ালিটি কীভাবে বেটার করবেন, আপনার ইন্ট্রোতে হাবিজাবি বকবেন না, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যাতে ভিউয়ার থাকে এরকম একটা ব্যবস্থা করতে হবে। কি করতে হবে, আপনার ইন্টারেস্টিং ফুটেজ দিতে হবে, ইন্টারেস্টিং কথা বলতে হবে, এমন কিছু দেখাতে হবে যা ভিউয়ার আগে কখনো দেখে নাই। হুদাই বক করা যাবে না, এরকম হাবিজাবি বলা যাবে না, আপনি যা জানেন না সেগুলো নিয়ে আলোচনা করা যাবে না, সেগুলো স্কিপ করবেন। ঠিক আছে, যেটা সম্পর্কে জানেন না সেটা স্কিপ করেন, সেটা নিয়ে হুদাই বক করতে যেয়ে নিজের ইমপ্রেশন খারাপ করবেন না। ওকে, এখান থেকে আপনি এক্সটার্নাল সোর্স দেখতে পাচ্ছি, সাজেস্টেড ভিডিওস, ট্রাফিক সোর্স, সাজেস্টেড ভিডিওস, কোন ভিডিও থেকে আমার কোন ভিডিও থেকে আমার সাজেস্টেড ভিডিওতে সব থেকে ভিডিও বেশি গিয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, যে এই ভিডিওগুলো থেকে আমার ভিডিওতে সাজেশন বেশি এসেছে। ইউটিউব সার্চ থেকে কোন কিওয়ার্ডের উপরে আমার চ্যানেলে ভিউ হয় সেগুলোও দেখতে পাচ্ছি, যে বিবর্তন মায়াজাল অপরাজিতা আপু টুডে এপিসোড, এটা থেকেও বেশ ভিউ এসেছে। ওকে, প্লেলিস্ট থেকে ভিউ আসে। ইমপ্রেশন থেকে হচ্ছে ইমপ্রেশন কত পার্সেন্ট ছিল, ক্লিক থ্রু রেট 7% ছিল, আমরা চাইলে এটা আরও বাড়াতে পারি, তো এটা একটু কমে গিয়েছে, ইমপ্রেশন 3% কমে গিয়েছে। এবার আসেন যে ইমপ্রেশন যেহেতু 3% কমেছে, কেন কমলো? ইমপ্রেশন কমেছে হচ্ছে আমার ভিউয়ার্সরা ওয়াচ টাইম কম দিচ্ছে, আমার কন্টেন্টের ভেতরে ঢুকে তারা একটু কম সময় ধরে থাকছে। কেন কম সময় ধরে থাকছে? কারণ আগে হচ্ছে আমার এই যে গত মাসে, অর্থাৎ এই 28 দিনের আগের 28 দিন কিন্তু এই 3%টা বেশি ছিল, এবার এই 3% কম, কারণ এই লাস্ট 28 দিনে যে ভিডিওগুলো সাজেশনে গিয়েছে সেগুলো থেকে ভিউয়ার আস্তে আস্তে ড্রপ করছে। এই 3% যখন পরের মাসে আরও 3% হবে, তারপরের মাসে যখন আরও 3% হবে, 6 মাস পর গিয়ে দেখবেন যে আপনার কন্টেন্টে আর ভিউ হয় না, বুঝতে পারবেন না যে কন্টেন্টে কেন ভিউ হয় না। ওকে, তো এখানে এই 3% যখন আপনার কম দেখলেন তখনই কিন্তু আপনার মাথায় আগুন ধরে যাওয়া উচিত যে এবার আমার এই 3% বাড়াইতে হবে। কী করে বাড়াইতে হবে? ইমপ্রেশন কী করলে বাড়বে? ইমপ্রেশন মানে হচ্ছে অডিয়েন্সের সামনে যাওয়া, হোম পেজে যাওয়া, সাজেশনে যাওয়া, ব্রাউজিং ফিচার্সে যাওয়া, এগুলো হচ্ছে ইমপ্রেশন, অর্থাৎ আপনার থাম্বনেইলটা এবং টাইটেলটা ভিউয়ারের হচ্ছে মুখের সামনে যাওয়া আর কি, তার হোম পেজে যাওয়া। ওকে, তো এই হোম পেজে যখন যায় এটাকে ইমপ্রেশন বলে। এবার ইমপ্রেশনটা কী করলে বাড়বে? ইমপ্রেশনটা হচ্ছে আপনার ওয়াচ টাইম বেশি দিলে বাড়বে। ওয়াচ টাইম কী করলে বাড়বে? ওয়াচ টাইম হচ্ছে আপনার যখন ভিডিওটা কোয়ালিটিফুল বানালে বাড়বে। তো এই ইমপ্রেশনটা বাড়াতে হলে আপনাকে ভিডিও কোয়ালিটিফুল করতে হবে এবং আপনার ব্রাউজিং ফিচার্সটা বাড়াতে হবে। ব্রাউজিং ফিচার্স বাড়াতে হলেও আপনাকে ওই ওয়াচ টাইম বাড়াতে হবে এবং আপনার থাম্বনেল টাইটেল এমন হচ্ছে এমন আকর্ষণীয় করে দিবেন যাতে হচ্ছে ভিউয়ার ক্লিক করে। যখন আপনার ভিউয়ার 5-6টা ভিডিওতে ক্লিক করবে, ভিডিওগুলো দেখবে, ইন্টারেস্টিং হবে ভিডিওগুলো দেখবে, তখন আপনি হচ্ছে ব্রাউজিং ফিচার্স পাবেন এবং ব্রাউজিং ফিচার্স বেশি পেলে আপনার ভিডিও সাজেশনও বেশি যাবে, ব্রাউজিং ফিচার্সও বেশি যাবে, তারপর হচ্ছে আপনার এই ইমপ্রেশনটা ধূপ করে বেড়ে যাবে।
বোঝাতে পেরেছি? কথাগুলো যদি একবারে বোঝা না যায়, ক্লাস শেষ হলে ক্লাসের পরে আপনি হচ্ছে আরও একবার দেখবেন, ভিডিওটার দরকার হলে 2-3 বার দেখবেন ক্লাসটা, তাহলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7% ছিল, 7% থেকে ভিউ এসেছে 4 মিলিয়ন, অর্থাৎ 40 মিলিয়ন থেকে 4 মিলিয়ন ভিউ এসেছে, বুঝতে পারছেন? যার ভেতর থেকে ইউনিক ভিউয়ার্স অর্থাৎ নট সাবস্ক্রাইবড ভিউয়ার ছিল 2.1 মিলিয়ন, যারা একেবারেই নতুন, আগে কখনো আমার ভিডিও দেখে নাই। তো এই ইমপ্রেশন বাড়াতে হবে, ক্লিক থ্রু রেট চাইলে বাড়াতে পারেন আপনি, এটা আপনার ইচ্ছা যে ক্লিক থ্রু রেট বাড়ছে না কেন। আপনার থাম্বনেলটা এত 40 লাখ মানুষের সামনে গেল, 4 লাখ মানুষ চাপ দিল, তাই না? 40 লাখ মানুষের সামনে গেল, 4 লাখ মানুষ চাপ দিল, তাইলে আমার সমস্যা আছে, তাই না? আমার নিশ্চয়ই আমার সমস্যা আছে। 40 লাখ মানুষের সামনে গেলে 4 লাখ মানুষ যদি ক্লিক করে, তাহলে আমার ভিডিওর থাম্বনেইলে অবশ্যই সমস্যা ছিল, আমার ভিডিওর টাইটেলে সমস্যা ছিল, যা দেখে মানুষ ক্লিক করে নাই, অথবা ওই যে অটোপ্লে হয়ে গিয়েছে ভিডিওর শুরুর দিকে সামনের একটু অংশ, ওইটুকুর ভিতরে আমি এমন কিছু রাখতে পারি নাই যা দেখে ভিউয়ার ক্লিক করবে। তো এই আমার দোষে ভিউয়ার ক্লিক করে নাই, যে কারণে হচ্ছে 40 লাখ থেকে 4 লাখ ভিউ হয়েছে। তো এটা নিয়ে আপনি কাজ করবেন যাতে হচ্ছে ইমপ্রেশন থেকে ক্লিক থ্রু রেট আরও বাড়ে। এবং ইমপ্রেশন কী করলে বাড়ে সেটা তো বললামই। সেগমেন্ট কমপ্লিট। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। দেখেছেন এই একটা অ্যানালিটিক্সের উপরে হচ্ছে চাইলে আপনার সারাদিন বকবক করা যায়। এখানে আপনার ওয়াচ টাইম হচ্ছে 228 ঘন্টা এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3-3.5 মিনিটের মতো। এখানে আরও হচ্ছে আপনার জন্য বাস রেডি হয়ে আছে, আপনি এখান থেকে আরও কাজ করতে হবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়াতে হবে। এখান থেকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন গত মাসের থেকে অবশ্য আমার বেশি, 13% বেশি হচ্ছে। এইটা কেন বেশি হয়েছে? এটা 67% মোর দ্যান ইউজুয়াল। এটা হচ্ছে ইউজুয়ালের থেকে অর্থাৎ নর্মালের থেকে বেশি, এটা আরও বেশি করতে হবে। আমাদের এই পর্যায়ে এসে স্যাটিসফাই হলে হবে না, আরও বেশি করতে হবে, ওকে? কারণ 3.5 মিনিট এনাফ না, ভিডিও হয় অ্যাভারেজ 6 মিনিট 7 মিনিট, সেখান থেকে 3.5 মিনিট এনাফ, কিন্তু আরও বেশি করতে হবে, ওকে? এবং নিচে যেগুলো আছে কি মোমেন্টস অফ অডিয়েন্স রিটেনশন, এখান থেকে আপনার হচ্ছে এই যে ভিডিওটা, এটার হচ্ছে আপনার লাস্ট 365 দিনের উপর এটা হচ্ছে ডেটাবেসটা শো করছে, এটা লাস্ট 28 দিন না, লাস্ট 365 দিন। লাস্ট 365 দিনের ভেতরে হচ্ছে আপনার এই ভিডিওগুলো একেবারে টপে ছিল, যে কারণে হচ্ছে এই টপ নচ ভিডিওগুলো আপনার এখানে শো করছে। এরপর হচ্ছে টপ ভিডিওস, এখান থেকে আপনি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের এই লাস্ট 365 দিনের এখানকার হচ্ছে টপ যে রিটেনশন ভিডিওগুলো ছিল সেগুলো এখানে শো করছে, এবং এখানকার ইন্ট্রো অর্থাৎ এখানকার হচ্ছে কি মোমেন্টগুলো এখানে আমাদেরকে শো করছে, যে কি মোমেন্টগুলো কোথায় কোথায় ছিল ভিডিওর। এই যে এখানে কি মোমেন্ট দেখাচ্ছে যে এখানে একেবারে টপ নচ হচ্ছে ভিউয়ার্স ছিল, এরপরে আস্তে আস্তে কমে গিয়েছে। এরপরের ভিডিওতেও সেম, এখানে হচ্ছে ভিউয়ার্স বেশি ছিল, এরপরে আস্তে আস্তে কমেছে। এটা হচ্ছে ইন্ট্রো সেগমেন্টে, ওকে? এরপরে যদি এগুলো হচ্ছে আমাদের একেবারে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এই মোমেন্টসগুলো একেবারে হচ্ছে অডিয়েন্সদের জন্য কি মোমেন্ট ছিল, ওকে? এরপরে আমাদের হচ্ছে টপ ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলের টপ ভিডিও যেগুলো আছে সেগুলো আমরা এখানে শো করছি। আমাদের লাস্ট 28 দিনের ওয়াচ টাইম অনুসারে টপ যে ভিউড ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর টপ পোস্ট আছে, টপ এন্ড স্ক্রিন আছে, টপ প্লেলিস্ট আছে, কার্ড আছে, এলিমেন্ট টাইপ আছে, এন্ড স্ক্রিন এলিমেন্ট টাইপ। তো এগুলো দিয়ে আমাদের হচ্ছে খুব বেশি দরকার নেই, কারণ এগুলো আমরা হচ্ছে এগুলোই খুব বেশি কাস্টমাইজেশন ভিউয়ের উপরে প্রভাব ফেলে না। ভিউয়ের উপরে প্রভাব যেগুলো ফেলে সেগুলো হচ্ছে আমাদের এখানেই চলে গিয়েছে। এরপর আমাদের অডিয়েন্স সেগমেন্টটাতে যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পারবো যে হচ্ছে আমাদের এটা চ্যানেলের অডিয়েন্স সেগমেন্টে এসেছি, ওকে? এটা ভিডিওর না, চ্যানেলের। তো এখানে রিটার্নিং ভিউয়ার্স ছিল আমার ভিডিও দেখে ফিরে আসা ভিউয়ার, অর্থাৎ ব্রাউজিং ফিচার্সের ভিউয়ার্স ছিল প্রায় 7 লাখের মতো। ইউনিক ভিউয়ার্স ছিল, যারা সাবস্ক্রাইব করেনি তারা ছিল 20 লাখের মতো, ওকে? এবং এখানে আমাদের অন্যান্য যে চ্যানেলগুলো দেখে আমাদের ভিউয়ার্স, সেই চ্যানেলগুলো এখানে। তো আমরা এখান থেকেও একটা ধারণা পাচ্ছি যে আমাদের ভিউয়াররা কোন কোন চ্যানেলের ভিডিওগুলো সাধারণত দেখে থাকে এবং কাদের কাদের সাজেশনে যায়। এই যে যাদের ভিডিওগুলো দেখে থাকে তাদের ভিডিওগুলো এখানে শো করেছে, নিচে আস্তে আস্তে শো করেছে।
এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের এই ভিডিওগুলো এখান থেকে নেক্সট করা যায়। এখান থেকে আপনি হচ্ছে ভিডিওগুলো দেখে একটা ধারণা নিতে পারেন যে কোন ভিডিওগুলো আপনার অডিয়েন্স দেখে, সেই টাইপের ভিডিও আপনি মেক করতে পারেন, সেই রিলেটেড ভিডিও মেক করতে পারেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইবার বেল নোটিফিকেশন, সাবস্ক্রাইবার্স হু টার্ন অন অল নোটিফিকেশন ফর ইউর চ্যানেল, এটা হচ্ছে 52%, অর্থাৎ আমার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবারের 52%ই আমার হচ্ছে সাবস্ক্রাইবার অল নোটিফিকেশন চালু করে রেখেছে। ওকে, এবং যাদের অল নোটিফিকেশন এবং ইউটিউব নোটিফিকেশন দুইটাই চালু করা আছে, এটা হচ্ছে 30%, প্রায় 2 লাখের মতো। তো এদের কাছে আমার চ্যানেলের নোটিফিকেশন যায়। ওকে, এখানে হচ্ছে আমাদের হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, কখন আমার ভিউয়াররা ইউটিউবে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমটা কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি, যে কালারগুলো সব থেকে বেশি গাঢ় সেই টাইমগুলোতে আমরা ভিডিও আপলোডের জন্য সিলেক্ট করতে পারি, সেই টাইমগুলোতে আমরা চ্যানেলের জন্য কাজে লাগাতে পারি। ওকে, এখানে জেন্ডার দেখতে পাচ্ছি, জিওগ্রাফি দেখতে পাচ্ছি, যেগুলো আমরা আগেই দেখে এসেছি। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের অডিয়েন্স সেগমেন্ট পর্যন্ত। তো এরপরে যদি আমরা এই কর্নারে উপরে দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স মোড নামে একটা অপশন আছে, এই অ্যাডভান্স মোডে গিয়ে আমরা আমাদের এই যে যাবতীয় সব কিছু একটা অ্যাডভান্স লেআউটে দেখতে পাচ্ছি, যেটা দেখে অনেকেই বুঝবে না, যে কারণে সহজ মোডে সহজ ইন্টারফেসে এখানে দেয়া বেশ ইনফোগ্রাফ ট্রাপ করে দেয়া। কিন্তু আমরা যদি অ্যাডভান্স মোডে দেখতে চাই, শুধুমাত্র লেখা ফরম্যাটে দেখতে চাই, সেটা এই ফরম্যাটে আপনি চাইলে দেখতে পারেন। এবং এখানে আপনার সমস্ত ভিডিওগুলো এখানে শো করবে, কোনটা থেকে কত রেভিনিউ এসেছে, কোনটা থেকে কত সাবস্ক্রাইবার এসেছে, কোনটা থেকে কত ওয়াচ টাইম এসেছে, ক্লিক থ্রু রেট, ইমপ্রেশন, সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। এবং এখানে চাইলে আপনি এখানে আপনি এইগুলোও তো দেখতে পাচ্ছেন, প্লাস এখানে আপনি কম্পেয়ার করতে পারবেন আপনার ভিডিও। আমরা যদি এখানে চাপ দিই, কি কম্পেয়ার করতে পারছি, আপনার এখানে ফার্স্ট ওভার পিরিয়ড, ইয়ার ওভার ইয়ার, আমরা বছর টু বছর কম্পেয়ার করতে পারি, আমরা 24 ঘন্টা কম্পেয়ার করতে পারি। তো আমরা এটা চাপ দিয়ে দেখি কি হয়। এটা টপ পারফর্মিং ভিডিওগুলো আমাদের বেগুনি কালার থাকবে, এবং বটম পারফর্মিং ভিডিওগুলো আমাদের এই যে নীল কালার থাকবে। তো আমাদের বটম পারফর্মিং ভিডিও কোনগুলো সেগুলো তো আমরা দেখতেই পাচ্ছি যে এই ভিডিওগুলো আমাদের চ্যানেলের বটম পারফর্মিং ভিডিও। এই ভিডিওগুলো খুব বেশি একটা ভালো হয়নি, অর্থাৎ মানুষ ক্লিক করেনি, এই ভিডিওগুলোতে সমস্যা ছিল। এবার কি সমস্যা ছিল সেটা বের করার জন্য এটা লাস্ট 24 আওয়ারে, ওকে, লাস্ট 24 ঘন্টা এই ভিডিওগুলোর পারফরমেন্স খারাপ ছিল। তো এই ভিডিওগুলো ভালো পারফর্ম করেনি, কিন্তু লাস্ট 24 ঘন্টা এই ভিডিওগুলো মোটামুটি পারফর্ম করেছে, এবং এই ভিডিওগুলো টপ নচ পারফর্ম করেছে। অর্থাৎ এই ভিডিওগুলো র্যাঙ্কে ছিল। ওকে, এটা নাম্বার 1 র্যাঙ্কে ছিল, টপ লাস্ট 24 ঘন্টা এই ভিডিওটা একেবারে নাম্বার 1 র্যাঙ্কে ছিল আমার চ্যানেল থেকে। এইখান থেকে 24 ঘন্টা থেকে যদি আপনি 7 দিন দেন, এখান থেকে আপনি দেখতে পারবেন যে বটম পারফর্মিং ভিডিওগুলো এইগুলো ছিল, এগুলো বটম পারফর্মিং ভিডিও, এগুলো বটম পারফর্মিং ভিডিও, এগুলো খুব বেশি একটা র্যাঙ্ক করেনি লাস্ট 7 দিনে। এরপর লাস্ট 28 দিন যদি আপনি এখানে ফিল্টার দেন, এখান থেকে আবার এই ভিডিওটা র্যাঙ্ক করেছে, এই ভিডিওটা র্যাঙ্ক করেছে 28 দিনের ভিতরে, এবং কিন্তু এই ভিডিওগুলো অ্যাভারেজ ছিল, এবং এই ভিডিওগুলো বটম পারফর্মিং ছিল। ঠিক আছে, খুব বেশি একটা ভালো ছিল না। এই ভিডিওগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, এই ভিডিওগুলো না রাখাটাই বেটার, কারণ এই ভিডিওগুলো চ্যানেলের রেপুটেশন খারাপ করে। একেবারে কম ভিউ, 10-12 হাজার ভিউ, যেগুলো চ্যানেলের জন্য মোটেই ভালো না, কারণ এই ভিডিওগুলো চ্যানেলের একটা ইমপ্রেশন খারাপ করে রাখে সব সময়। তো এই ভিডিওগুলো চাইলে আপনি প্রাইভেট করতে পারেন, রাখতেও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই ভিডিওগুলো ডিলিট করলে আপনার রাখার থেকে মোটামুটি বেশি আপনি রেজাল্ট পাবেন, যেগুলো 2-4 হাজার ভিউ থাকে, এবং অ্যাভারেজ ভিউ পারফরমেন্স অনুযায়ী আপনার চ্যানেলের টোটাল ভিউই আছে ধরেন 2000, তখন তো আপনি সেইটা ডিলিট করতে পারবেন না। আপনি ডিলিট করতে পারবেন যখন আপনার অন্য ভিডিওগুলোতে ভিউ থাকে 2 লাখ আর একটাতে ভিউ থাকে 2000, তখন সেইটা আপনি চাইলে ডিলিট করতে পারেন। ওকে, 2 লাখ ভার্সেস 2000, কখনই 2000 ভার্সেস 2000 না। ওকে, তো এখান থেকে আপনি ডে অনুসারে আপনি এখান থেকে কম্পেয়ার করতে পারছেন। ওকে, এখান থেকে আপনি ভিউ কম্পেয়ার দিতে পারেন, ইমপ্রেশন কম্পেয়ার দিতে পারেন, যে ইমপ্রেশন কেমন ছিল, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কেমন ছিল, কোন ভিডিওগুলোতে ক্লিক থ্রু রেট বেশি ছিল লাস্ট 28 দিনে, এই ভিডিওগুলো ক্লিক থ্রু রেট বেশি ছিল, ক্লিক বেশি পড়েছে। ওকে, ইমপ্রেশনের পরে ক্লিক বেশি পড়েছে। তো এখান থেকে আপনি কম্পেয়ারও করতে পারছেন যে কোন ভিডিওগুলো আপনার কোন সপ্তাহে বেশি র্যাঙ্ক করেছে, কোন সপ্তাহে কম র্যাঙ্ক করেছে, কোন ভিডিওগুলো আপনার বটম র্যাঙ্ক, কোন ভিডিওগুলো আপনার টপ র্যাঙ্কড, এগুলোও আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। ওকে, তো
মোটামুটি অ্যানালিটিক্স সেগমেন্ট আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে টিউব বডি থেকে এসেছে। ওকে, তো মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের অ্যানালিটিক্স সেগমেন্ট। এরপর হচ্ছে আমরা আমাদের গ্রোয়িংয়ের জন্য আমরা আরেকটা টিপস দেখব, সেটা হচ্ছে তো এবার আমরা চলেন একটু দেখে নিই যে আমরা হচ্ছে কিভাবে আমাদের চ্যানেলের, যাদের অলরেডি চ্যানেল আছে বা যারা আমরা অলরেডি কাজ করছি বা করিনি, তাদের ক্ষেত্রেও এই ট্রিকটা কাজ করবে। এই পর্যন্ত তো আমরা হচ্ছে মোটামুটি অ্যানালিটিক্স অ্যানালাইসিস করা শিখলাম, যে কিভাবে আমরা অ্যানালিটিক্সটা অ্যানালাইসিস করে বের করতে পারি। ওকে, অ্যানালিটিক্সটা আমরা অ্যানালাইসিস করে বের করলাম এবং এইগুলো চ্যানেলের উপরে অ্যাপ্লাই করার পরে যে ভুলগুলো বের হচ্ছে বা যে জিনিসগুলো বের হচ্ছে সেগুলো আমরা অ্যাপ্লাই করার পরে তারপরে আমাদের কন্টেন্টগুলো হচ্ছে ল্যাগিংসগুলো ফিল হবে এবং তারপর আমাদের কন্টেন্ট গ্রো করবে। এবার আসি যে আরেকটা ছোট ট্রিক দেখব। এই ট্রিকটা এখন কাজে লাগবে না, তবে ভবিষ্যতে কাজে লাগবে, হয়তো বা 6 মাস পরে কাজে লাগবে। তো সেই ট্রিকটা কি? সেই ট্রিকটা হচ্ছে আমাদের যে পুরনো ভিডিওগুলো আছে সেই পুরনো ভিডিওগুলোতে একটু কাজ করতে হবে। অর্থাৎ আমাদের এই যদি আমরা চ্যানেলের ভেতরে আসি, চ্যানেলের ভেতরে আসার পরে আমরা এখানে ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওগুলোর ভেতর থেকে এই যে লাস্টের দিকের যে ভিডিওগুলো আছে, অর্থাৎ একেবারে শুরুর দিকের যে ভিডিওগুলো থাকে, এই ভিডিওগুলো কিন্তু একটা সময় পরে গিয়ে ভিডিওর ভিউটা ফ্রিজ হয়ে যায়। অর্থাৎ এই যে 6.8 মিলিয়ন, এটা 6.8 মিলিয়নই থাকে। এই যে 1.35K এটা 135Kই থাকে, এটা ফ্রিজ হয়ে যায়, এটা আর খুব বেশি বাড়ে না। তো এটা বাড়ানোর জন্য কিন্তু একটা ট্রিক আছে। সেই ট্রিকটা কি চলেন আমরা দেখি। সেটা হচ্ছে, এটা একটু বুঝতে হবে। ধরেন যেটা হচ্ছে 6.8 মিলিয়ন আছে, এটা পরবর্তীতে আরও র্যাঙ্ক করবে, এটা হচ্ছে বোঝা যায়, ঠিক আছে। কিন্তু যেটা এই 42,000 হয়ে আটকে গেছে, বা যেটা 18,000 হয়ে আটকে গেছে, বা যেটা 94,000 হয়ে আটকে গেছে, এই ভিডিওগুলো আমরা একটু র্যাঙ্ক করানোর জন্য চেষ্টা করে দেখতে পারি। কারণ এই ভিডিওগুলো তো র্যাঙ্ক করেনি, এইটা র্যাঙ্ক করেছে 6.8 মিলিয়ন হয়েছে, এইটা 5.5 লাখ, এটা 3.5 লাখ, 6.5 লাখ, হচ্ছে 1.5 মিলিয়ন, 1.7 মিলিয়ন, অনেক মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু এই ভিডিওটা আটকে গিয়েছে। আবার হচ্ছে এই যদি আর একটু উপরে যাই, এই 32,000-এ গিয়ে একটা ভিডিও আটকে গিয়েছে, এখানে হচ্ছে 95,000-এ গিয়ে আটকে গিয়েছে। এই ভিউগুলো কিন্তু আটকে গিয়েছে, 37,000-এ গিয়ে আটকে গিয়েছে। এই ভিডিওগুলো নিয়ে আমরা একটু কাজ করতে পারি। ওকে, কিভাবে কাজ করতে পারি? কাজ করতে পারি এভাবে। এইটা 39,000-এ গিয়ে আটকে গিয়েছে। কিভাবে কাজ করতে পারি? এই ভিডিওগুলো নিয়ে যেভাবে কাজ করতে পারি সেটা হচ্ছে যে এই ভিডিওগুলো নিয়ে আমরা একটু অপারেশন করবো আর কি, কাটাছেঁড়া করবো। কাটাছেঁড়া করে তারপর আবার হচ্ছে এটাকে জোড়া লাগিয়ে দেবো, দিয়ে দেখবো যে এটা কাজ হয় কি না। ওকে, এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমাদেরকে একটু হচ্ছে এডিট করতে হবে। কিভাবে এডিট করব? ধরেন এই ভিডিওটার এই যে টাইটেল লিখেছিলাম, থাম্বনেইল দিয়েছিলাম, এই থাম্বনেইল এবং টাইটেলটা খুব বেশি একটা ভালো হয়নি, যে কারণে ক্লিক করেনি। বা এটা থাম্বনেইল টাইটেল ভালো হলেও ধরেন এটা হচ্ছে ওই সময়ে অডিয়েন্স ক্লিক করেনি, কিন্তু এটা ক্লিক করার মতো ছিল। তো আমার আত্মবিশ্বাস যে এটা ক্লিক করার মতো ছিল, কিন্তু অডিয়েন্স ক্লিক করেনি। তো এবার কি করতে হবে? এবার হচ্ছে যদি আপনার মনে হয় যে থাম্বনেইলের সমস্যা নেই, তাহলে থাম্বনেইল এরকম থাকুক। যদি মনে হয় যে টাইটেলের সমস্যা আছে, আপনি টাইটেলটা একটু এডিট করবেন। ওকে, টাইটেলটা আপনি হচ্ছে এডিট করবেন। আপনি হচ্ছে ভিডিওটা এডিটে যাবেন, স্টুডিও থেকে এডিটে গিয়ে আপনি টাইটেলটা এডিট করে একটা নতুন টাইটেল দিবেন। নতুন টাইটেল দিয়ে সেটাকে সেভ দিবেন। যদি মনে করেন যে থাম্বনেইলেও সমস্যা আছে, তাহলে আপনি থাম্বনেইলটাও এডিট করবেন। এডিট করে হচ্ছে তারপর আপনি সেভ দিবেন। আমার মনে হচ্ছে এই ভিডিওটার থাম্বনেইলের সমস্যা নেই, কিন্তু টাইটেলের সমস্যা আছে। তো টাইটেলটা এডিট করে, থাম্বনেইলটা এডিট করে আমার এই মনে হচ্ছে এই ভিডিওটার থাম্বনেইলের সমস্যা আছে, থাম্বনেইল টাইটেল দুইটাই সমস্যা আছে। তো এইটার থাম্বনেইল টাইটেল দুইটাই এডিট করতে হবে। এইটার থাম্বনেইল টাইটেল দুইটাই আমার মনে হচ্ছে সমস্যা আছে। এইটার থাম্বনেইল টাইটেল দুইটাই আমরা যদি এডিট করে সেভ চাপ দিই, যে ভিডিওগুলোর ভিউ বেশি আছে সেগুলো এরকম থাকলো, ঠিক আছে। আপনি একটা অবজার্ভ করবেন, চ্যানেলে রেগুলার আসতে হবে, রেগুলার মনিটর করতে হবে যে এই ভিডিওটা 1.6 মিলিয়ন আছে, এটা 1.6 মিলিয়ন কতদিন ধরে থাকছে। লাস্ট 6 মাস ধরেই কি আমি এটা 1.6 মিলিয়ন দেখছি? লাস্ট 1 বছর ধরেই কি আমি এটা 1.6 মিলিয়ন দেখছি? লাস্ট 6 মাস ধরেই কি আমি এটা 1.3 মিলিয়ন দেখছি? এরকম যদি হয়ে থাকে যে লাস্ট 1 বছর বা 2 বছর ধরে এরকম আছে, তাহলে আপনি সেইটা এডিট যাবেন, এইটা এডিটে যাবেন। ওকে, এইটা এডিটে যাবেন। যদি দেখেন যে ভিউ একটু বাড়ে, সামান্য একটু বাড়ে, হচ্ছে এটা ক্লিক করে যদি দেখেন যে ভিউ হচ্ছে 1000খানে বা 2, 4, 5,000, 10,000, 20,000, 50,000ও বাড়ে, তাহলে আপনি এটা হচ্ছে এডিট করার দরকার নেই। কিন্তু যদি দেখেন যে ভিউ একেবারে ফ্রিজ, কোনো ভিউ বাড়ছে না, সেক্ষেত্রে এই ভিডিওটার থাম্বনেইল এবং টাইটেলটা এডিট করবেন। এডিট করে আপনি সেভ দিবেন, যেটাতে সমস্যা ফিল করবেন সেটা সেভ দিবেন। ডেসক্রিপশনে একটু চেঞ্জ করবেন, ডেসক্রিপশনে চেঞ্জ করে
ডেসক্রিপশনটা পারফেক্টলি এডিট করে তারপর আপনি সেটাকে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার সেটা তো সেভ হয়ে গেল, ট্যাগ কিছু চেঞ্জ করলেন, চেঞ্জ করে সেভ দিলেন। সেভ দেওয়ার পরে কি হলো, ইউটিউব দেখছে কি যে আপনি এই ভিডিওটা এডিট করেছেন, থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে নতুন জিনিসপত্র যোগ হয়েছে। জিনিসপত্র যোগ হওয়ার পরে আপনি সেটা সেভ দিয়েছেন। এবার অ্যালগোরিদম যখন আপনার নেক্সট ভিডিওগুলো র্যাঙ্ক করাবে, সেই ভিডিওগুলোর সাথে আপনার এই ভিডিওগুলো র্যাঙ্ক করবে। হ্যাঁ, এইটাই হচ্ছে মজার বিষয়, যে আপনি যখন এই ভিডিওগুলো এডিট করবেন, ইউটিউবের অ্যালগোরিদমে এই ভিডিওগুলো নতুন করে আর একবার ছোঁয়া দেয় যে আমি কিন্তু এডিট হয়েছি, বা আমার সাথে কিন্তু নতুন, আমি কিন্তু নতুন রূপে। ওকে, তখন কিন্তু এই ভিডিওগুলো ইউটিউবের অ্যালগোরিদমের কাছে একটা নতুন রূপে প্রেজেন্ট হয়, যে ভিডিওগুলো আবার এডিট করেছে এটার অ্যাডমিন, এই ভিডিওগুলো আবার এডিট করা হয়েছে, চেঞ্জ এসেছে। যে ভিডিওগুলো চেঞ্জ আসে, অর্থাৎ নতুন টাইটেল পড়েছে, নতুন থাম্বনেইল পড়েছে, নতুন ট্যাগ, নতুন ডেসক্রিপশন সবই চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা সম্পূর্ণ একটা নতুন ভিডিও হিসেবে ইউটিউবের কাছে প্রেজেন্ট হচ্ছে। ওকে, মানে নতুন না, নতুনের মুখোশ পরানো একটা ভিডিও হিসেবে ইউটিউবের কাছে প্রেজেন্ট হচ্ছে, এবং ইউটিউবে এই ভিডিওটা অফিসিয়ালি সাপোর্ট করে, ইউটিউবে এই বিষয়টা প্রমোট করে যে আপনি এডিট করেন, সমস্যা নেই। তো আপনি যখন এডিট করবেন তখন ইউটিউবের কাছে মনে হবে যে এই ভিডিওটা আবার এডিট করা হয়েছে, বা এই ভিডিওটা সম্পূর্ণ নতুন যে অ্যালগোরিদমে থাকছে, অর্থাৎ দেখুন লকডাউনের সময় রেকর্ড হওয়া কিছু ঘটনা, এই লাইনটা ছিল ইউটিউবের অ্যালগোরিদমে, যেটা ইউটিউবের তলানিতে পড়েছিল, কিন্তু এইটা মুছে গিয়ে একটা নতুন টাইটেল আসছে, তখন এটা কিন্তু আর তলানির অ্যালগোরিদমে থাকছে না, এটা নতুন করে আবার এনলিস্ট হচ্ছে। এই টাইটেলটা নতুন করে এনলিস্ট হওয়ার কারণে এই ভিডিওটা আপনার আবার সাজেশনে যাবে কিছুদিন পরে। তো এভাবে আপনি ভিডিওর টাইটেল, থাম্বনেইল, ডেসক্রিপশন এডিট করে আপনি কিন্তু সেই ভিডিওটা হচ্ছে নেক্সটে আবার সাজেশনে নিয়ে যেতে পারেন। এটা কিন্তু একটা খুবই বড় ট্রিক। ওকে, মানে আমরা অনেকেই পুরোনো ভিডিওগুলো মিস করে যাই, পুরোনো ভিডিওগুলো ছেড়ে দেই, যে পুরোনো ভিডিওগুলো র্যাঙ্ক করে না, কেন করে না, কেন করে না। পুরোনো ভিডিওগুলো নিয়ে যদি আমরা একটু সামান্য কাজ করি, যে পুরোনো ভিডিওর আমরা কিছু ভিডিওর থাম্বনেইল এডিট করে দিলাম, কিছু ভিডিওর টাইটেল এডিট করে দিলাম, ভিডিওর ভেতরে যে নট ইন্টারেস্টিং পার্টগুলো ছিল, আমাদের তো ভিডিও এডিটরের ভেতরে এডিট করা শিখে গিয়েছি, তাই না? ইউটিউবের ভিতরে ভিডিও আপলোড করার পরে এডিটর আছে একটা, সেইটার ভেতরে যদি আপনার মনে হয় যে ভিডিওর ভেতরে 1 মিনিট ইন্টারেস্টিং না, বা 30 সেকেন্ড ইন্টারেস্টিং না, সেই 30 সেকেন্ড আপনি হচ্ছে কেটে দিবেন ওইটার ভেতর থেকে। কেটে দিলে ওইটা আরও আপডেট হলো। আপনি আউটরো থেকে 2-4 সেকেন্ড কেটে দিলেন, এইখানে আপনি টাইটেলটা একটু চেঞ্জ করলেন, থাম্বনেলটা একেবারে নতুন থাম্বনেল দিলেন যেটা ভিডিওর ভেতরে নেই, একেবারে নতুন আরেকটা টাইটেল দিলেন, অর্থাৎ আপনার ভিডিওর অ্যাঙ্গেলই চেঞ্জ হয়ে গেল, ভিউয়ারের পার্সপেক্টিভে চেঞ্জ হয়ে গেল। এখানে আপনি লকডাউনের কিছু রেকর্ড হওয়া ঘটনা দিলেন লেখা, আপনি হচ্ছে এখানে চেঞ্জ করে অন্য কিছু একটা দিয়ে, অন্য কিছু একটা লিখে, থাম্বনেইলে অন্য কিছু একটা দিয়ে, ট্যাগ, ডেসক্রিপশনও ফুল চেঞ্জ করে দিয়ে ভিডিওর হচ্ছে পুরো দিকটা একেবারে 90% ঘুরিয়ে দিলেন। ঠিক আছে, 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেন। দেওয়ার পরে ইউটিউবের কাছে এটা নতুনভাবে এনলিস্ট হয়, এবং নতুন করে এনলিস্ট হওয়ার পরে ইউটিউব দেখে যে এই ভিডিওটা তো নতুন, আমার অ্যালগোরিদমে ছিল না, এটা কোথা থেকে আসলো হুট করে, তাহলে এটাকে র্যাঙ্ক করানো যায়। ওকে, তখন আপনার এই ভিডিওটা আস্তে আস্তে দেখবেন যে ভিউ পাওয়া শুরু করবে। তখন যদি আপনার এই ভিডিওটার কোয়ালিটি ভালো হয়ে থাকে, তাহলে এই ভিডিওটার কপাল খুলে যাবে, আর যদি কোয়ালিটি একেবারেই ভালো না হয়ে থাকে, কপাল যদি খারাপ থাকে, তাহলে এই ভিডিওর আশা ভরসা বাদ দিয়ে দিতে হবে। ওকে, তবে হচ্ছে আমরা চেষ্টা করব সবসময় যে আমাদের ভিডিওগুলো টপ নচ কোয়ালিটির বানানোর জন্য। সেক্ষেত্রে আমাদের যদি র্যাঙ্ক নাও করে, পরবর্তীতে আমরা এই ট্রিকটা কাজে লাগালে আমাদের কন্টেন্ট র্যাঙ্ক করার সম্ভাবনা খুব বেশি। আমাদের তাহলে কি বুঝলাম, যে আমরা হচ্ছে আমাদের যদি কোনো কন্টেন্ট র্যাঙ্ক না করে, যদি কোনো কন্টেন্টে ল্যাগিংস থেকে যায়, যদি কোনো কন্টেন্টে 2-4-5 হাজার হচ্ছে ভিউ হয়ে আটকে যায়, 20,000 ভিউ হয়ে আটকে যায়, সেই ভিডিওগুলো আমরা 1 বছর 2 বছর ওয়েট করব। ওকে, 6 মাস ওয়েট করে দেখবো যে এগুলো সাজেশনে যাচ্ছে কিনা। এরকম কিন্তু এমনও হয় যে 6 মাস পরে বা 1 বছর পরে হুট করে আপনার এই ভিডিওটা সাজেশনে যাচ্ছে। আমি এরকমও দেখেছি যে 1 বছর পরে বা 1.5 বছর পরে এই ভিডিওটা হুট করে আবার সাজেশনে যাচ্ছে। তো সেইটা একটু মনিটর করবেন যে সাজেশনে যায় কিনা। যদি আপনি খেয়াল করেন যে এটা সাজেশনে যাচ্ছেই না, এটা হচ্ছে ভিউ একেবারে হয়ই না, 86,000 তো 86,000ই আটকে গেছে, তাহলে আপনি একটু এডিটে যাবেন। এডিটে গিয়ে আপনি হচ্ছে ওই ভিডিওটা এডিট করবেন, থাম্বনেল, টাইটেল এডিট করবেন, এডিট করে আবার ওইটাকে পাবলিশ করবেন। তাহলে কি হবে সেটা তো আমরা হচ্ছে বুঝেই গিয়েছি, যে তাহলে ইউটিউব ওইটাকে আবার একটা নতুন জিনিস হিসেবে কাউন্ট করে আপনার ওই ভিডিওটা আবার এনলিস্ট করে আপনাকে আবার সাজেশনে দিবে। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। আমি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি আর কি, যে কিভাবে আপনি পুরোনো ভিডিওগুলো আবার র্যাঙ্কে নিয়ে আসতে পারেন। এগুলো কিন্তু সব ভিডিওর ক্ষেত্রে কাজ করবে না। যদি ভিডিওর একেবারে গোড়ায় গলত থাকে, আপনার যদি মেইন জায়গায় সমস্যা থাকে, আপনি এরকম এডিট সারা জীবন ধরে করলেও আপনার ভিডিওতে ভিউ বাড়বে না, যদি না ভিডিওতে কোয়ালিটি থাকে। কারণ আপনার থাম্বনেল, টাইটেল দেখে তো ভিডিওতে ক্লিক করলো, কিন্তু ভিডিওতে থাকতে হলে তো ভিডিওর ভেতরে কোয়ালিটি থাকতে হবে, তাই না?
ভিডিওর ভিতরে ক্লিক করেছে, আপনি ভিডিওর ভিতরে মিনমিন করছেন, ম্যাও করছেন, ভিডিওর ভিতরে অন্ধকার, দেখা যায় না, লেখার কোনো কোয়ালিটি নাই, লেখায় ফন্ট নাই, আপনার এডিটিংয়ে কোয়ালিটি নেই, মেইন হচ্ছে আপনার যদি ভয়েসের সমস্যা থাকে, লাইটিংয়ের সমস্যা থাকে, এইগুলো যদি হচ্ছে একটা ভিউয়ার তো এইগুলো দেখার জন্য ইউটিউবে আসে না, তার সামনে হাজার হাজার অপশন আছে, সে এইগুলো বসে বসে আপনার কন্টেন্ট কেন দেখবে? এই জন্য হচ্ছে আপনাকে কন্টেন্টগুলো টপ নচ রাখতে হবে। যদি আপলোড না করতে হয়, যদি 2 দিন সময় বেশি লাগে আপলোড করার জন্য, 2 দিন পরে আপলোড করেন, 1 সপ্তাহ পরে আপলোড করেন, ওকে, কিন্তু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন। 1 সপ্তাহ আগে আপলোড করে দিবেন, লো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে দিবেন, ফ্রাস্ট্রেশনে ভুগে ইউটিউব ছেড়ে চলে যাবেন, ওকে, এটা হচ্ছে রেজাল্ট। ফ্রাস্ট্রেশনে ভুগতে ভুগতে ইউটিউব ছেড়ে দিয়ে চলে যাবেন। অর্থাৎ আপনার টোটাল ইউটিউব ক্যারিয়ারই 1-2টা ভিডিও আপনার ধ্বংস করে দিতে পারে, ওকে। আপনি যখন এই একটা ভিডিওর কারণে, 2টা ভিডিওর কারণে আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না, চ্যানেল র্যাঙ্ক না করলে আপনি 6 মাস কাজ করবেন, কাজ করে যখন দেখবেন যে না কিছু আসে না, আপনি ভাববেন যে আমার কপালে মনে হয় ইউটিউব নাই, আমার জন্য ইউটিউব না, ওকে। তো এই বিষয়গুলো একটু হচ্ছে ভালো করে মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো যাতে হচ্ছে, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি, অনেকেই অনেক দিন ধরে শুনছি, কিন্তু আলটিমেটলি মাথায় থাকে না, সমস্যা। তো এই মাথায় রাখতে হবে, এই যে বিষয়গুলো দেখছি এই বিষয়গুলো একটু নোট করে একটু হচ্ছে মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো শুনলাম এই হচ্ছে এই জিনিসটাও একটু খেয়াল রাখবো, যে আমাদের ভিডিওগুলো কোনটা র্যাঙ্ক করছে, কোনটা র্যাঙ্ক করছে না। আপনি দরকার হলে ফোনে ছবি তুলে রাখবেন, ছবিগুলো কিছুদিন পর পর বের করে দেখবেন যে আমার কন্টেন্ট কি র্যাঙ্ক করলো কি করলো না, এটা একটু বের করে দেখলেন, তাহলেই মনে হয় আপনার মোটামুটি একটা সমস্যার সমাধান হয়ে যায়, যে আপনি বুঝতে পারবেন যে লাস্ট 6 মাসে আপনার কোনো ভিডিওর ভিউ বেড়েছে কিনা। আর আপনি চ্যানেল রেগুলার মনিটর করেন, রেগুলার দেখেন যে কোনটার কী অবস্থা, এইটা ভিউ কম আছে, এইটা আপনি এডিট করে চেঞ্জ করে দেন, সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেওয়ার পরে আপনি ওইটা আরও 6 মাস রাখেন, দেখেন ভিউ বাড়ে কিনা। এমন করবেন না যে এটা এডিট করলেন, ভিউ আসছে না, আবার 2 দিন পরে এডিট করে দেয়, ভিউ আসছে না, আবার 2 দিন পরে এডিট করে দেয়। ভিউ ভাই 2 দিনের ব্যাপার না, এই ইউটিউব ক্যারিয়ার অনেক দিনের ব্যাপার, ঠিক আছে। যখন আসবে তখন আপনার দিনের ভিতরে মিলিয়ন ভিউ চলে আসবে, ঘন্টার ভিতরে মিলিয়ন ভিউ চলে আসবে, কিন্তু যখন আসে না তখন আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার সমস্যাটা কোথায় ছিল, ওকে। যদি আপনি আপনার সমস্যাটা বের করতে না পারেন, তাহলে দেখবেন যে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগতে ইউটিউবই ছেড়ে দিয়ে চলে গিয়েছেন, ইউটিউব ক্যারিয়ার আপনার শেষ হয়ে গিয়েছে, আপনি আর কোনোদিন ভিডিওই বানাতে পারছেন না, ইউটিউব ছেড়ে দিয়ে চলে গিয়েছেন, মনে করছেন যে ইউটিউব আমার জন্য না, এতদিন কাজ করলাম, শালার আমার কোনো বেনিফিটই হইল না, তাইলে মনে হয় আমার কপালে ইউটিউব নাই। আলটিমেটলি কপালের দোষ না, আলটিমেটলি দোষ হচ্ছে আপনার, যে আপনি আপনার ফল্ট খুঁজে বের করতে পারেন নাই, আপনি যে কোয়ালিটি লেস, এই লেস কোয়ালিটি আপনার যে কোথায় লেস, এই লেসটাই আপনি খুঁজে বের করতে পারেন না, যে আপনার কোয়ালিটিটা কোথায় লেস ছিল, আপনি কপালের দোষ দিয়ে চলে গেছেন, ওকে। বিষয়গুলো বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে, প্রচুর পরিমাণে খাটতে হবে, প্রচুর পরিমাণে হচ্ছে এইগুলোতে সময় দিতে হবে আর কি, ওকে। যখন এই বিষয়গুলোতে প্রচুর পরিমাণে সময় দিবেন, তখন দেখবেন যে জিনিসগুলো আপনার কাছে আর কঠিন থাকছে না, জিনিসগুলো সহজ হয়ে যাচ্ছে। যখন প্রপার অ্যানালাইসিস করবেন তখন দেখতে আর ইউটিউবের হচ্ছে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আসে, এগুলোর সাথে একটু আপডেট থাকতে হবে, ওকে। আপনার এই যে ইউটিউবের স্টুডিও আছে, এই স্টুডিওর ভেতরে আপনার ড্যাশবোর্ডের ভেতরেই জানিয়ে দেবে যে কোথায় আপনার কোন নতুন কি এসেছে, কোন নতুন আপডেট এসেছে, এগুলো আপনার ইউটিউবের ড্যাশবোর্ডের নোটিফিকেশনের ভিতরেই আপনাকে জানিয়ে দিবে, ওকে। এইগুলো একটু খেয়াল রাখবেন, আর এই অ্যানালাইসিসটা প্রপারলি করবেন, যাতে অ্যানালাইসিসগুলো হচ্ছে আপনার কোথাও ভুল না হয়। আপনার এই যে চ্যানেলের কোন ভিডিওটা, ধরেন আপনার একটা ভিডিও র্যাঙ্ক করছে, ধরেন এই ভিডিওটা র্যাঙ্ক করছে, এই ভিডিওটা 4 মিলিয়ন হয়ে গিয়েছে, এই ভিডিওটা র্যাঙ্ক করছে, এখনও র্যাঙ্কে আছে, কিন্তু আপনি করলেন কি, মাঝখান থেকে ভিডিওটা হালকা এডিট করে দিলেন, মনে করলেন যে আমার ভিউ আসছে না, আপনার কিন্তু ওইখানেই মোটামুটি এই ভিডিওটার বাস, ঠিক আছে। কারণ এই ভিডিওটা 4 মিলিয়ন হয়েছে, আরও ভিউ আসছে, এখন মোটামুটি র্যাঙ্কে আছে। আপনি করলেন কি, মনে করলেন যে হয়তোবা কোথাও সমস্যা আছে, আমি একটু থাম্বনেল এডিট করে দিই, টাইটেল এডিট করে দিই, ট্যাগ এডিট করে দিই, ডেসক্রিপশন এডিট করে দিই। যখন কোনো ভিডিও র্যাঙ্ক করা শুরু করে তখন কিন্তু ওই ভিডিওটাতে হাত দেওয়া যায় না, বা যখন কোনো ভিডিও র্যাঙ্কে থাকে তখন ওই ভিডিওটাতে হচ্ছে হাত দেওয়া যায় না। কেউ যদি আপনাকে অফারও করে যে আমি আপনার ভিডিওতে স্পন্সর করব, মাঝখান থেকে 2 লাইন কেটে দেন, ঠিক আছে, বা আমার ধরেন এই ভিডিওটাতে আপনাকে কেউ স্পন্সর করেছিল, ধরেন একটা কোম্পানি স্পন্সর করেছে, স্পন্সরের একটা ডেট ছিল যে আগামী 1 মাস আপনার স্পন্সরের ডেট থাকবে, এরপরে আপনার ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দিতে হবে, তারপর তাদের লিঙ্ক এক্সপায়ার হয়ে গেলে কেটে দিতে হবে। তো আপনি ভিডিওটাতে স্পন্সর করেছিলেন, ভিডিওটা র্যাঙ্ক করেছে, ভিডিওটা এখনও র্যাঙ্কে আছে, 1 মাস শেষ হয়নি, এখন স্পন্সর বললো কি যে আমাদের হচ্ছে ক্যাম্পেইন তো শেষ হয়ে গিয়েছে, এবার আমাদের লিঙ্ক ডিলিট করে দেন। আপনি ভিডিওর ডেসক্রিপশন এডিট করে লিঙ্কটা ডিলিট করে দিলেন, আপনার ভিডিওর কিন্তু ওইখানেই বাস, ঠিক আছে, কারণ আপনি আপনার ভিডিওর মেটা ডেটা এডিট করেছেন,
ওকে, মেটাডেটা এডিট করলে ইউটিউবের কাছে ওইটা আবার নতুন করে এনলিস্ট হয়। নতুন করে এনলিস্ট আমরা কোন ভিডিওগুলো করব, সেই ভিডিওগুলোই করব যেগুলো র্যাঙ্কে নাই। যেগুলো র্যাঙ্কে আছে এগুলো কিন্তু মেটাডেটা এডিট করতে যাব না, এগুলো আবার নতুন করে এনলিস্ট হবে, আবার র্যাঙ্কে আসার জন্য টাইম লাগবে। যেগুলো র্যাঙ্কে আছে ওগুলো আপনার যদি কেউ অফারও করে কেউ যে আমি আপনাকে এত টাকা দিব, আপনি এই ভিডিওটার মেটাডেটা এডিট করেন, এটার থাম্বনেল এডিট করে ফেলেন, টাইটেল এডিট করে ফেলেন, তাহলে মানে এই দরকার নাই। থাম্বনেলটা এডিট করতে পারেন, থাম্বনেল এডিট করলে খুব বেশি সমস্যা হয় না। ধরেন আপনি সকালে ভিডিও পাবলিশ করেছেন, সন্ধ্যার ভিতরে আপনি টার্গেট করছেন যে আমার ভিডিওতে 20,000 ভিউ আসবে, কিন্তু ভিউ 500 আসছে না, তখন আপনি থাম্বনেলটা এডিট করবেন তখন। ওকে, এর আগে না। ধরেন আপনি সকালে ভিডিও আপলোড করেছেন, আপনার টার্গেট ছিল দিনের শেষে 100K, ওকে, কিন্তু আপনার ভিউ 10,000ও আসে নাই। 100K তার টার্গেট করেছেন, 1 লাখ টার্গেট করেছেন, কিন্তু ভিউ 10,000ও আসে নাই, তখন আপনি থাম্বনেলটা এডিট করতে পারেন। টাইটেল এডিট করা যাবে না, টাইটেলে হাতও দেওয়া যাবে না, টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এতে হাত দেওয়া যাবে না র্যাঙ্ক না করলেও। আর থাম্বনেলটা তখন এডিট করতে পারেন, কিন্তু যখন আপনার ভিডিওটা প্রপার র্যাঙ্কে চলে আসছে, যখন আপনার ভিডিওটা উঠছে উপরের দিকে, একেবারে রেখাটা উপরের দিকে যাচ্ছে, রেখাটা একেবারে উপরের দিকে যাচ্ছে, 10K 20K 50K 100K 500K এরকম যখন হচ্ছে, তখন আপনি ভুলেও থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কোনো কিছুতে হাত দেবেন না। যদি কোনো কিছুতে হাত দিয়ে বসেন, ওইটাই আপনার ভিডিও একেবারে র্যাঙ্কটা শেষ করে দেবে। ওকে, তো ওই ভিডিওটা আপনার কিচ্ছু করার দরকার নাই, না আপনার ব্যাকলিঙ্ক করার দরকার আছে, না কোনো কিছু করার দরকার আছে, না আপনি টাইটেল এডিট করবেন, না থাম্বনেল এডিট করবেন, না ট্যাগ এডিট করবেন, কিছু করবেন না। জাস্ট যে ভিডিওটায় সমস্যা আছে সেই ভিডিওটা শুধুমাত্র এডিট করবেন। ওকে, এখানে দেখেন যে এখানে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওটাতে দেখেন, এই ভিডিওটাতে 1.7 মিলিয়ন আছে। তো এই ভিডিওটার বা এই ভিডিওটাতে 500K আছে। এই ভিডিওটার আমার মনে হচ্ছে যে থাম্বনেইলে একটু সমস্যা আছে। তো আমার যেহেতু মনে হচ্ছে থাম্বনেইলে একটু সমস্যা আছে, আবার দেখছি যে ভিডিওটায় ভিউও বাড়ছে, আমার যদি মনেও হয় যে থাম্বনেইলে সমস্যা আছে, আমি তাও কিন্তু এই ভিডিওটার থাম্বনেইলটা চেঞ্জ করব না। ওকে, ভিডিওটার ট্যাগও এডিট করব না, ডেসক্রিপশন এডিট করব না, থাম্বনেইলও চেঞ্জ করব না। তো এখানে যদি আমার এই ভিডিওটাতে আমি থাম্বনেইলের সমস্যা ফিল করছি, এই ভিডিওটাতে যদি থাম্বনেইলের সমস্যা থেকেও থাকে, এই ভিডিওটাতে এখন র্যাঙ্ক নেই, তাহলে আমি এবার থাম্বনেইলে কি করতে পারি, থাম্বনেইলে আমি একটা তীরচিহ্ন দিতে পারি, গোল দিতে পারি, দিয়ে লেখা চেঞ্জ করতে পারি, বিভিন্ন কিছু দিতে পারি, এখানে টাইটেল চেঞ্জ করতে পারি। এগুলো দিয়ে আমি দেখব যে কোথায় সমস্যা আছে, র্যাঙ্ক করছে কিনা। এটা কখন? 1 বছর পরে বা 6 মাস পরে, বা আপনি একটা নির্দিষ্ট টাইম মনিটর করার পরেই কিন্তু এই একটি অ্যাকশনটা নেবেন, এর আগে কিন্তু এই অ্যাকশনটা নেওয়া যাবে না। ওকে, অ্যাকশনটা নিলে ভুল করবেন। আবার যদি ওই যে বললাম যে যদি আপনার ভিডিওতে স্পন্সরও থাকে, সে যদি আপনাকে অফারও করে, আপনার ওই লিঙ্ক থাকুক, ওই লিঙ্ক কাটার দরকার নাই, ওই লিঙ্ক আপনি কাটবেন না। বা এর যদি কারোর সাথে ডিলে যেতে হয়, যে আপনার ধরেন আপনি কারোর সাথে ডিলে গেলেন যে আমি আপনার ভিডিওতে 20,000 ভিউ দিয়ে দেবো, আপনি আমাকে 5,000 টাকা দিবেন, তো আমি আপনার ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিব। ওকে, তো আপনি তার ভিডিওর লিঙ্ক আপনার ডেসক্রিপশনে দিলেন, তার ভিডিওতে ভিউও 20,000 চলে গেল। 20,000 ভিউ যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনার ডেসক্রিপশন থেকে 20,000 ক্লিক করে 20,000 ভিউ তার ভিডিওতে চলে গেল। এবার আপনার তো ডেসক্রিপশন থেকে লিঙ্কটা না রিমুভ করলে তো তার ভিউ আরও চলে যাবে, 20,000-এর জায়গায় ভিউ 2 লাখও চলে যেতে পারে। ওকে, তো এই জায়গায় একটু খেয়াল করতে হবে, আপনি যখন তার সাথে ডিল করছেন, ঠিক আছে, তখনই কিন্তু তার সাথে এমনভাবে বুঝে ডিল করবেন যে যাতে ওই ডিসক্রিপশনের লিঙ্কটা আপনাকে রিমুভ না করতে হয়। ঠিক আছে, বলে নেবেন যে যদি ভিউ যে কটা বেশি যায় সে কটাকে আমাকে হিসাব করে দিতে হবে, বা এইভাবে যদি আপনারা কোনো স্পন্সর নিয়ে থাকেন সেভাবে, সেই ক্ষেত্রে এইভাবে করবেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে ওই ডিসক্রিপশনে হাত দেওয়া যাবে না। তার সাথে যদি আপনি ডিলেও গিয়ে থাকেন যে আপনার সাথে আপনার ভিডিওতে 20,000 ভিউ চলে যাওয়ার পরে আমি আপনার ভিডিও ডিলিট করে দিব, আমি আপনার ভিডিওর লিঙ্ক কমেন্ট থেকে রিমুভ করে, কমেন্ট না, ডেসক্রিপশন থেকে রিমুভ করে দেবো। কমেন্ট থেকে রিমুভ করলে কোনো সমস্যা নেই, ডেসক্রিপশন থেকে রিমুভ করে দেবো, বা এইভাবে যে কোনো একটা কিছু করবো, আমার ডেসক্রিপশন থেকে রিমুভ করে দিব, বা আমার টাইটেলে আপনার চ্যানেলের নাম মেনশন দিয়েছে, এটা রিমুভ করে দিব। এইটা ভুলেও করতে যাবেন না, দরকার হলে তার সাথে ডিল ক্যান্সেল করেন, অথবা তার সাথে ডিল অন্যভাবে করে নেন, কিন্তু ডেসক্রিপশনে ভুলেও হাত দেওয়া যাবে না, টাইটেলে ভুলেও হাত দেওয়া যাবে না, ট্যাগে ভুলেও হাত দেওয়া যাবে না।
এইগুলোতে হাত দিয়েছেন তো মরেছেন। ঠিক আছে, আপনার কন্টেন্টের ধরেন আপনার কন্টেন্ট সকালে র্যাঙ্ক করা শুরু করেছে, আপনি দুপুরের পরে গিয়ে আপনি ওই কন্টেন্টটা এডিট করলেন, রাতে গিয়ে দেখবেন যে আপনার কন্টেন্টে হয়তো বা ভিউ হয়েছিল 80,000, সেইখানে ভিউ হয়তো বা দেখবেন যে রাতে গিয়ে 85,000, তারপরে দেখবেন যে ভিউ নাই। আপনার আলটিমেটলি এরকমই হবে, আপনি দিন শেষে গিয়ে দেখবেন যে আপনার কন্টেন্টে আপনি টোটালি ভিউ পাচ্ছেন না। আপনি যদি এডিট করেন, তো এডিট আমরা করব আবার করব না, কখন করব না এটা একটু বুঝে করতে হবে। আমি ওই যে বললাম যে কন্টেন্ট যদি র্যাঙ্ক না করে, সেটা আসলেই করছে র্যাঙ্ক না করছে কিনা, অর্থাৎ আসলে এটা নন র্যাঙ্কড ভিডিও কিনা, এটা আপনি একটু ইনশিওর হয়ে তারপর এডিট করতে যাবেন। এডিট চাপ দেওয়াটা কিন্তু বেশ রিস্কি একটা জিনিস। ওকে, আপনি চাপ দেওয়ার আগে 10 বার ইনশিওর হয়ে নেবেন যে ভিডিওটা আদৌ র্যাঙ্কে আছে কিনা, লাস্ট 6 মাসে কোনো ভিউ এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে বাদ দেন, ঠিক আছে। বা যদি আপনার কনফিউশন থাকে যে হ্যাঁ আমার ভিউ আসছে না, ভিউ এসেছে কি আসছে না আমি বুঝতে পারছি না, তাহলে ভিডিও টাচই করার দরকার নেই। যেটা টাচ করবেন এটা রিস্ক নিয়ে টাচ করবেন, ঠিক আছে। তবে এডিট করলে ভিউ বাড়ে, এটা আমার দেখা জিনিস যে এডিট করলে ভিউ বাড়ে। তবে আপনাদের হচ্ছে এটা ঝামেলা এড়ানোর জন্য বলছি যে যারা বুঝতে পারেন না, যারা হচ্ছে এখন পর্যন্ত বুঝতে পারবেন না, তখনও বুঝতে পারেন না, তখন হচ্ছে আপনি এই জিনিসগুলো দরকার হলে স্কিপ করেন, ঠিক আছে। তাও উল্টাপাল্টা এডিট করবেন না, কারণ একটা ঠিক করতে গিয়ে বাকি 10টা নষ্ট হয়ে যাবে। ওকে, তো আশা করছি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। তো এটা ছিল আমাদের পুরনো ভিডিও র্যাঙ্ক করানোর একটা পদ্ধতি, এবং এইটা ছিল আমাদের চ্যানেলের অ্যানালিটিক্স দিয়ে আমরা কিভাবে হচ্ছে আমাদের ভিডিওগুলো কি করতে পারি, অ্যানালিটিক্স দিয়ে ভিডিওগুলোর ল্যাগিংস ফিল করতে পারি। তো আশা করছি এই বিষয়গুলো টোটালি বুঝতে পেরেছেন, যেগুলো নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম। তো আজকের মতো শেষ করছি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।